ওকে, লাস্ট ক্লাসে আমরা টপিক 4 এর পূর্ব পর্যন্ত শেষ করেছিলাম। তো আমাদের আজকের ক্লাসে একটু নতুনত্ব থাকবে। নতুনত্ব কি? আমরা আজকের ক্লাসে যে টপিকটা আমাদের শেষ হবে সেটার সাথে সাথে আমরা কি করব, একটা পরীক্ষা নিব। কি করব? পরীক্ষা নিব। এই পরীক্ষার মধ্যে আমরা আবার কি করব, পুরস্কারও দিব। ঠিক আছে? তো এটা জি প্রথমত ভাইয়া। এই আইডিয়াটা কিভাবে আমার মাথায় আসলো এটাই বলে একটু স্যারকে ধন্যবাদ জানাই। তো আপনারা অনেকে হয়তোবা পলাশ মল্লিক স্যারের ক্লাস দেখছেন। তো উনি আইসিবি তে অনেকগুলা ক্লাস নেয় এবং ওই ক্লাসে উনি আবার পুরস্কৃতও করে। তো আইডিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের আইডিয়া আসলে সবার মধ্যে থাকে না বা সবাই এই কাজটা করে না। তো আমার মনে হয়েছে যে যারা কিনা এই কাজটা করে এটার মাধ্যমে যারা পার্টিসিপেন্ট থাকে তাদের প্রতি পড়ার একটা উদ্দীপনা ক্রিয়েট হয়। এবং এই জিনিসটা আমারও ভালো লাগছে বিধায় আমিও চিন্তা করেছি না, এই জিনিসটা আমাদেরও করা উচিত। এবং এটার কারণে আমরা এই ব্যাচ থেকে আমাদের মোটামুটি যে ফ্রি ক্লাসগুলো আছে এগুলাতে আমরা এই কুইজ রাখার চেষ্টা করব। তার মানে প্রত্যেকটা টপিক বোঝানোর পর পর, ধরুন টপিক নাম্বার 4, হোয়াট ইজ বিজনেস, হোয়াট আর দ্য বিজনেস অবজেক্টিভস, ব্যবসার মূলত উদ্দেশ্যটা কি, এটা আমরা যখন শেষ করব তো টপিক নাম্বার 4 এর উপরে আমাদের একটা এমসিকিউ থাকবে। সেই এমসিকিউ তে যাদের স্কোর, আমরা 3 জনকে নির্বাচন করব। ঠিক আছে? তো এখানে না আমাদের টোটাল একটা ক্লাসে যত এমসিকিউ হবে তার মধ্যে 3 জনকে আমরা নির্বাচন করবো একটা ক্লাসে, টপিকে না। প্রতি টপিকের পর পর এমসিকিউ হবে, কিন্তু টোটাল গিয়ে একটা কাউন্ট করা হবে যে কোন স্টুডেন্ট সবচেয়ে বেশি স্কোর পাইছে। যে স্টুডেন্ট সবচেয়ে বেশি স্কোর পাইছে সে যদি আমাদের ওল্ড স্টুডেন্ট না মানে হয়ে থাকে তাহলে সেটা কোনো লাভ হবে না। যদি আমাদের ওল্ড স্টুডেন্ট না হয়, কোনো নিউ স্টুডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোর্স ফির মধ্যে ওনাকে 500 টাকা ডিসকাউন্ট দিব ওই সাবজেক্টে, যদি উনি পড়তে চায়। এর পরবর্তীতে যদি সেকেন্ড হয়েছেন ওনাকে 300 টাকা, এবং যিনি থার্ড হয়েছেন উনি কোর্স ফির উপরে 100 টাকা ডিসকাউন্ট পাবেন। তো এটা আমরা প্রত্যেকটা ক্লাসে যতগুলা ফ্রি ক্লাস হবে এগুলাতে রাখার চেষ্টা করব, আর যতগুলা ফ্রি ক্লাস আছে। তো এটা আমরা অলরেডি আজকে ইনফরমেশন টেকনোলজি ক্লাসে শুরু করেছিলাম, সেখানে 3 জনকে নির্বাচন করা হয়েছিল এবং এই ক্লাসেও হবে। তো যারা যারা এখনো ভর্তি হন নাই, নতুন যারা গেস্ট হিসেবে ক্লাস করতেছেন, তাদের এটা অনেক বড় একটা অপরচুনিটি হবে বলে আমার বিশ্বাস। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি। তো আপনারা জি যারা ভাইয়া। নতুন আছেন তারা যদি আমাদের সাথে থাকতে চান বা চান না সেটা ভিন্ন কথা, কিন্তু যেহেতু ক্লাসটা দেখে উপকৃত হচ্ছেন, আমি আশা রাখবো এটা আরো নতুন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে করে তারাও ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, তাহলে আমরা যার যার জায়গা থেকে আমাদের উচিত যে আমরা যাতে করে আমাদের নতুন যারা আছে তাদের কাছে আমরা আমাদের মেসেজটা ছড়িয়ে দিই, যাতে করে পার্টিসিপেন্টের সংখ্যা বেশি থাকে, তাহলে ক্লাসটা অনেক বেশি ফ্রুটফুল হবে। আপনাদের কাছেও পার্টিসিপেটিভ থাকার কারণে মজা লাগবে, আমার কাছেও মজা লাগবে। জি। ওকে, আসুন। এভরি বিজনেসেস হ্যাজ এ হায়ারার্কি অফ অবজেক্টিভ। হায়ারার্কি অফ অবজেক্টিভস কাকে বলে? ধরেন আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে অনেকগুলো উদ্দেশ্য থাকতে পারে। একটা কি, আমি ধরেন বিজনেসম্যান হয়ে আমার প্রথমত মানে প্রাইমারি উদ্দেশ্য কি থাকে বলেন তো? একটা বিজনেসের প্রাইমারি উদ্দেশ্য কি থাকে? প্রফিট করা, প্রফিট মেক প্রফিট করা। প্রফিট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলথ, তাই না? প্রফিট। প্রফিট অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলথ, মানে প্রফিট এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্যবসায়ীর থাকে প্রাইমারি উদ্দেশ্য, প্রাইমারি। ঠিক আছে? এর বাইরে জি আমাদের আরো জি অনেক উদ্দেশ্য থাকে। যেমন কি, ধরেন আমি যদি বিজনেসম্যান হই, তাহলে আমি যেমন প্রফিট কিংবা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন চাইবো, এর পাশাপাশি আমি চাইবো মানুষজন আমাকে চিনুক। এটা আমি চাইবো না? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটা কি আমার প্রফিট বাড়াইতেছে কিংবা নগদ অর্থ ডিরেক্ট আনতেছে? না। কিন্তু তাও এটা আমি চাইবো। আমি চাইবো মানুষ আমাকে চিনলে আবার সেটা পজিটিভ ভাবে চিনুক, তাই না? জি ভাইয়া। জি তো তার মানে এই যে এছাড়াও আরো অনেকগুলো বিষয় থাকতে পারে। হ্যাঁ, যেমন ধরেন আমি একজন ব্যবসায়ী হইতে পারি। ধরেন আমি এখন আনম্যারিড ব্যাচেলর একটা ছেলে, কথার কথা। এখন আমার আমি যদি আমার যদি টাকা পয়সা একটু বেশি থাকে, তাহলে আমার বিয়ের মার্কেটে গেলে একটু ভ্যালু বেশি থাকবে না নাকি? জি জি জি। জি এটা কি সত্য কথা না মিথ্যা কথা? জি জি সত্যি। সত্য কথা। তো তার মানে কি, আমার এরকম অনেকগুলো উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যগুলোর মধ্যে কোন উদ্দেশ্যটাকে আমি আগে প্রায়োরিটি দিব, কোন উদ্দেশ্যটাকে পরে প্রায়োরিটি দিব, এটার কারণে আমার হায়ারার্কি করা প্রয়োজন হয়। দ্যাট মিনস আমি যদি আমাদের আরো যদি সহজভাবে বলি, সেটা কি, ধরেন আপনার বাসায় 5 জন মেম্বার আছে। আপনি, আপনার বাবা, আপনার মা, আপনার ওয়াইফ, আপনার ধরেন একটা বাচ্চা, আর আপনারা 5 জন। ঠিক আছে? এখন আপনাকে বলা হয়েছে যে আপনারা এই 5 জনের মধ্যে কে কে, ধরেন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হইলো বা কিছু একটা হইলো। হ্যাঁ, এখন এটার মধ্যে বলা হয়েছে যে
আপনি যদি কাউকে ঘর থেকে বের করে আনতে চান তাহলে সেক্ষেত্রে সবার পূর্বে আপনি কাকে বের করবেন? ঠিক আছে, নিজের সবার পূর্বে আপনি কাকে বের করবেন? তা আপনি সবার পূর্বে যেহেতু কোনো না কোনো একজনকে বের করতেছেন, তো দ্যাট মিনস হচ্ছে কি এটা আপনার হায়ারার্কি, তাই না? জি ওকে, তো একটা মিনিট, আমার ল্যাপটপে প্রবলেম করছে। আচ্ছা, আমাকে কি স্ক্রিনে দেখা যাচ্ছে নাকি? জি ভাইয়া যাচ্ছে দেখা না তোমার? মানে আমাকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ না আপনাকে না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো তার মানে হচ্ছে আমি কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমার হায়ারার্কি। আবার অবজেক্টিভস এর বেলাও সেম, কোন অবজেক্টিভসটাকে আমাকে আগে প্রায়োরিটি দিতে হবে, কোন অবজেক্টিভসটাকে আমাকে পরে প্রায়োরিটি দিতে হবে, এটা হচ্ছে আমার কি অবজেক্টিভস এর ক্ষেত্রে আমার হায়ারার্কি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার চলে আসেন এভরি বিজনেস হ্যাজ আ হায়ারার্কি অফ অবজেক্টিভ, যেটা আমরা বলতাম প্রথম লাইনে। সেকেন্ড হচ্ছে কি প্রফিট এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ইজ ইউজুয়ালি দ্য প্রাইমারি অবজেক্টিভ। তো বলছে প্রত্যেকটা বিজনেসের যে প্রাইমারি অবজেক্টিভটা থাকে এটা হচ্ছে আপনার কি আইদার ইট উইল বি প্রফিট, মানে প্রফিট এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এক কথায় আপনার ওয়েলথ হইতে হইলে আপনার প্রফিট হইতে হবে, আদারওয়াইজ ওয়েলথ হবে না। ঠিক আছে, জি ওকে। এবার চলে আসেন দ্য হায়ারার্কি অফ অবজেক্টিভস। তো in fact there is a hierarchy of objectives with one primary objective and a series of secondary objectives. তার মানে আমরা যখন হায়ারার্কি অফ অবজেক্টিভস করি তখন আমাদের একটা প্রাইমারি অবজেক্টিভ থাকেই। তো আমাদের বিজনেসের প্রাইমারি অবজেক্টিভস কোনটা? প্রফিট মেকিং এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েলথ মেকিং। ওকে, আর এছাড়াও আরো অনেকগুলো থাকতে পারে, তো সেগুলোকে আমরা বলি সাবঅর্ডিনেট অবজেক্টিভ বা সেকেন্ডারি অবজেক্টিভ। ঠিক আছে, এখন এবার ওই সেকেন্ডারি প্রাইমারি অবজেক্টিভের কি আবার হায়ারার্কি আছে নাকি? ওটা তো প্রাইমারি, না। ওটা আমরা প্রধান। ঠিক আছে, এরপরে যে অবজেক্টিভ গুলো আছে এগুলো হচ্ছে হায়ারার্কির মধ্যে পড়ে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে হুইচ শুড কম্বাইন টু এনশিওর দ্য অ্যাচিভমেন্ট অফ প্রাইমারি অবজেক্টিভ, যেটা প্রাইমারি অবজেক্টিভকে এনশিওর করার জন্য ওইগুলো কাজে লাগে। তো আমি যে বলছি যে আমি একটা বিজনেস করলে ওইখানে আমাকে সবাই চিনবে, ভালোভাবে চিনবে, এক নামে চিনবে, এই কথাগুলোর মাধ্যমে কি আমার প্রাইমারি অবজেক্টিভে ইম্প্যাক্ট পড়তেছে না? পড়তেছে। পড়তেছে। মানুষ চিনলেই তো আসবে, না চিনলে কি আসবে নাকি? না না। তো তাহলে এই হচ্ছে না। যে আমার তাহলে সেকেন্ডারি অবজেক্টিভ গুলা প্রাইমারি অবজেক্টিভ গুলাকে এনশিওর করার জন্য কাজ করে। এবার আসেন, তো এবার আমরা প্রাইমারি অবজেক্টিভের কথায় আসি। ফর এ বিজনেস দ্য প্রাইমারি অবজেক্টিভ ইজ ফাইন্যান্সিয়াল। তো বিজনেসের ক্ষেত্রে প্রাইমারি অবজেক্টিভ অলওয়েজ ফাইন্যান্সিয়াল থাকে, যেটা কিনা মেকিং অ্যাজ মাচ প্রফিট অ্যাজ পসিবল, যত বেশি প্রফিট করা যায়, প্রফিট ম্যাক্সিমাইজেশন যেটাকে বলে, সো অ্যাজ টু ইনক্রিজ শেয়ার হোল্ডার ওয়েলথ। তো কোন একটা জায়গায় যদি প্রফিট হয় তাহলেই তো এটার ওয়েলথ বাড়বে, তাই না? প্রফিট না হলে তো ওয়েলথ বাড়ার কোনো প্রশ্ন আসে না, তাই না? লসে করে কি ওয়েলথ বাড়ানো যায়? না। না। তার মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য আমার কি লাগবে? প্রফিট লাগবে। ওকে, হ্যাঁ, এখানে একজন একটা মেসেজ করতে, আসসালামু আলাইকুম ভাই, আমি তো অরিজিনাল ফার্মে জয়েন করেছি, শেষ করেছি, আমি কিভাবে শুরু করতে পারি একটু বুঝে বলবেন। আপনি এভাবে শুরু করেন, এখানে থাকেন, আস্তে আস্তে সব শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখেন, প্রফিট ইজ রেভিনিউ লেস কস্ট। তার মানে প্রফিট বলতে একটা কথা আরো একবার বলে রাখি, যেটা আমি যদিও লাস্ট ক্লাসে বলছিলাম, প্রফিট ম্যাক্সিমাইজেশন আর রেভিনিউ ম্যাক্সিমাইজেশন অলওয়েজ এক কথা না। কেন? কারণ রেভিনিউ ম্যাক্সিমাইজেশন হইলেই কি প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে এটা গ্যারান্টি আছে? না। নাই। কেন? কারণ হচ্ছে ধরেন আমি প্রফিট হইলো কোনটা, আমার রেভিনিউ থেকে কস্ট বাদ দিয়ে যদি কিছু থাকে সেটা আমার প্রফিট, তাই না? এখন জি ভাইয়া। আমি যত টাকা সেল করব সবই তো রেভিনিউ। এখন ধরেন কোথাও কোনো এক জায়গায় আমি সেল করছি, সেখানে আমি কি করলাম, ধরেন আমাদের বই আছে, হ্যাঁ, আমরা বই সেল করতেছি। এখন আমরা যদি অ্যাক্রুয়াল বেসিসে আমরা যদি অ্যাকাউন্টিং করি, তাহলে কি কোনো একজন মানুষ সে আমাকে টাকা দিক বা না দিক, সে যদি আমার থেকে বই নিয়ে যায়, সেল হইছে না? জি হইছে। এখন ধরেন এভাবে করে আমরা যদি 100 জনকে বই দিয়ে দিই, তা এখন কেউই টাকা দিল না, তাইলে এটাতে কি প্রফিট হইতে পারে কোনোভাবে? না। না। কারণ হচ্ছে কি এখানে রেভিনিউ হয়েছে, 100 জনের কাছে দিছি, রেভিনিউ জেনারেট হয়েছে, আমি রেভিনিউতে অ্যাক্রুয়াল বেসিসে সব লিখে রাখছি। কিন্তু এবার কি হবে, অ্যাডমিন আমাদের যে টাকাটা আমরা যদি না পাই, এটা কোথায় চার্জ করবো বলেন তো? কস্ট অফ সেলসে? অ্যাকাউন্ট রিসিভেবল। মানে অ্যাকাউন্ট রিসিভেবল না, অ্যাকাউন্ট রিসিভেবল কেমনে চার্জ করো? মানে বলবেন যে অ্যাকাউন্ট রিসিভেবল তো হইছে ব্যালেন্স শিট আইটেম, আপনি বলবেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ করবেন। কোথায় করবেন? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ করবেন। হ্যাঁ, তো এখন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স নামে চার্জ করে দিবেন। আবার আপনার যে বই বিক্রি করছেন, এই বইয়ের কি কস্ট আছে না? তো এটা কস্ট অফ সেলসে চার্জ করবেন। একে তো বই একটা বিক্রি হলে 750 টাকায়, ফাইন। বই একটার প্রোডাকশন কস্ট বা ইত্যাদি ইত্যাদি কস্ট মিলে খরচ হয় ধরেন 500 টাকা বা
550 টাকা। এরপরে আবার মানুষ যদি টাকা না দেয় তাহলে উল্টা আরো লসে যাবো না? জি ভাইয়া। প্রফিটের কোনো চান্স আছে? নাই। না। তার না, মানে না। রেভিনিউ ম্যাক্সিমাইজেশন ইজ নট অলওয়েজ প্রফিট ম্যাক্সিমাইজেশন। বোঝা গেছে? ভাইয়া এমনও তো হইতে পারে যে জি। আমি দেখা যাচ্ছে 700 টাকার বই আমি 700 টাকায় সেল করতেছি, তো আমার তো প্রফিট হইতেছে না, কিন্তু রেভিনিউ তো ঠিকই হইতেছে। বুঝি নাই কি মানে বলছেন, আবার বলেন। মানে বলতে হচ্ছে যে এমনও তো হইতে পারে যে বইয়ের কস্ট হচ্ছে 700 টাকা, আমি সেলও হুম করতেছি 700 টাকায়, তো আলটিমেটলি আমার রেভিনিউ তো হুম 700 টাকা হচ্ছে, কিন্তু এখানে তো আমার প্রফিট হুম হচ্ছে না। তাও প্রফিট হচ্ছে না, এক্স্যাক্টলি। তো তার মানে আমার মেইন মেসেজটা হচ্ছে কি, আমার মেইন মেসেজটা হচ্ছে যে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন হইলেই প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে না। হয় না। তবে রেভিনিউ ম্যাক্সিমাইজ মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে হলে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন দরকার। আপনি যদি সেল না করেন তাহলে তো প্রফিট জীবনও হবে না। হবে? না ভাইয়া। হবে না। তার মানে রেভিনিউ যদি না হয় জীবনও প্রফিট হবে না। কিন্তু রেভিনিউ হইছে মানেই প্রফিট হইছে এটা বলা যাবে না। বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, আর আরেকটা বিষয়, আপনারা যদি কোনো কিছু, এই যে যেমন সাব্বির আহমেদ উনি এখন সুন্দর করে একটা কথা বললো, এই যে আপনারা যদি কোনো কিছু না বুঝেন বা বুঝেন, আপনার মাথার থেকেও আইডিয়া আসতে পারে, পারে না? তা আমি অলওয়েজ এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তাহলে ক্লাসটা অনেক ফ্রুটফুল হবে। আপনার মধ্যে হয়তো কোনো একটা ভুল আগে থেকে আছে ধরেন, তো এখন এই ভুলটা আপনি যদি বলেন, আমি যদি বুঝতে পারি যে এটা আপনার কনসেপ্টে ভুল আছে, আমি আপনাকে ধরাই দিতে পারবো যে ভাই আপনার এটা ঠিক আছে, এটাও সুন্দর। আবার যদি ভুল হয় বলতে পারবো যে এটা ভুল হইছে। কিন্তু আপনি যদি লজ্জা পান, আরে কেমনে জিজ্ঞেস করি, আরে এটা কি জিজ্ঞেস করা ঠিক হবে নাকি, তাহলে আলটিমেটলি কি হবে? লস কার? নিজের। আমার। নিজের। এক্স্যাক্টলি। তাইলে এটা মাথায় রাখতে হবে। কেমন? ক্লিয়ার তো? আচ্ছা, এবার আসেন কি বলছে, প্রফিট ইজ, এটা তো বলে ফেলছি। তো এরপরে বাকি যা আছে এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর বলছে হাউ দা বিজনেস ক্রিয়েটস ভ্যালু বাই মেকিং শিওর দ্য কস্ট অফ ইনপুট অর্থাৎ ইজ লেস দেন দ্য আউটপুট, অর্থাৎ আপনার কস্ট অফ ইনপুট এবং আউটপুট। ঠিক আছে? তো এখন রেভিনিউ জেনারেশন যদি আপনার কস্ট অফ ইনপুটের থেকে বেশি হয়, অর্থাৎ কস্ট অফ আউটপুট যদি কস্ট অফ ইনপুটের থেকে মানে আউটপুট যদি ইনপুটের থেকে বেশি হয়, তাহলে কি হবে? প্রফিট হবে। প্রফিট হবে, তাই না? ওকে, এবার এর জি। পরবর্তীতে আসেন, আমরা এই মাত্র যেটা বললাম সেটা হচ্ছে আমাদের প্রাইমারি অবজেক্টিভ। এবার আসেন সেকেন্ডারি অবজেক্টিভ। এবার আসেন সেকেন্ডারি অবজেক্টিভে কি হলো? মার্কেট পজিশন। এতক্ষণ ধরে আমরা যেগুলো বলছি যে মার্কেট পজিশন, এখন ধরেন আপনাকে যদি চোখ বন্ধ করে কেউ বলে যে ভাই আমি কোথাও কোচিং করতে চাই, কথার কথা। এখন বাকিদের কথা বাদ দিলাম, যারা আমাদেরকে দেখে নাই তাদের কথা বাদ, যারা আমাদেরকে দেখছে তাদের কথা বলি। ধরেন আপনি পড়বেন না, ওকে ফাইন, পড়ার দরকার নেই। বাট আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই কোথায় গেলে আমাকে একদম মানে ভেঙে চুড়ে গুঁড়ো করে বোঝানো হবে, তাহলে আপনি এটা উত্তরে কি দিবেন? এনপিএ তে আসতে। আচ্ছা, এনপিএ মানে কি? নোবেল প্রফেশন তাহলে একাডেমি। এনপিএ নোবেল বললে তো বুঝতে প্রফেশনাল হইব। একাডেমি। আচ্ছা, এই যে ধরেন আপনি বলতেছেন নোবেল প্রফেশনাল একাডেমি, এটা কি একদিনে হুট করে চিনে গেছে সবাই? না। না ভাইয়া। না। তার মানে এটা আমরা কোয়ালিটিফুল সার্ভিস দিতে 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 এটাকে অর্জন করেছি। এটাই হচ্ছে আমাদের মার্কেট পজিশন। তার মানে এটা আমার সেকেন্ডারি অবজেক্টিভ। এবার কি? প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এখন একটা সময় পরে মানুষের মধ্যে অনেক প্রাইড চলে আসে যখন সে টপে চলে যায়, চলে আসে না? এখন অনেক সময় তারা কি করে, তাদের মধ্যে ড্রব্যাক লক্ষ্য করা যায় যে হ্যাঁ আমি তো মানে একদম আমি তো টপ, আমি সেরা, আমার কি কেউ শেষ করতে পারবে কিনা। এটা আসলে একটা রং কনসেপ্ট। কেন? কারণ আজকে যে টপে আছে কোন একদিন সে কি টপে ছিল? না। না 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 না। তো ছিল কোন না। একদিন কেউ না কেউ টপে ছিল, সে কি আজকে টপে আছে? না। নাই। না। তো তার মানে আপনাকে টপে থাকা বা আমাদের আজকে টপে আসা, বা আপনাকে যদি বলে মার্কেট পজিশনে রোল প্লে করা বা লিড রোলে থাকা, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হয়েছে? প্রোডাক্ট এন্ড সার্ভিস ডেভেলপমেন্টের মাধ্যমে, তাই না? জি ভাইয়া। জি। এখন আমাদেরকে শুধুমাত্র মার্কেট পজিশনের দিকে দেখলে হবে না, এখন এটা হচ্ছে আমাদের শক্তি। আর আমাদের শক্তি কারা? আপনারা। এটা নট অনলি যে আমরা কোয়ালিটিফুল সার্ভিস দিয়ে কারণে আমরা টপে আসছি, বিষয়টা এমন না। তাইলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আপনারাও আমাদের পাশে আছেন বলে আমরা বলতে পারি যে আমাদের মার্কেট পজিশন শীর্ষে, তাই না? বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আপনাদের দোয়ায়, ঠিক কি না? জি ভাইয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কিসের মাধ্যমে হয়? তাহলে মার্কেট পজিশন ক্রিয়েট করা হয় কিসের মাধ্যমে? প্রোডাক্ট অ্যাজ প্রোডাক্ট ওয়েল এন্ড এজ সার্ভিস সার্ভিস। ডেভেলপমেন্টের মাধ্যমে। ক্লিয়ার? জি। এবং অ্যাজ ওয়েল এজ কি কাস্টমার স্যাটিসফ্যাকশনের মাধ্যমে। তো আমি যদি এটা হয়তো বা পিছনে আছে কিনা আমি জানি না, আচ্ছা নাই, বাট আপনি এটাকে ওই যে প্রোডাক্ট ডেভেলপমেন্টটা কেন করা হয়? কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, তাই না? বা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য। এবার হচ্ছে কি টেকনোলজি। এখন ধরেন আমরা যদি বলি
যে ধরেন আমরা যদি আজকে ধরেন ফার্ম গেটে একটা রুম নিয়ে পড়াইতাম, তাহলে এখানে কি আমরা এখন দেশের বাইরে আমি যদি একটা ভোট করি যে আপনারা যতজন আছেন তার মধ্যে ঢাকার বাইরে কারা আছেন হাত তোলেন তো। হাত তুলছেন? ঢাকার বাইরে কারা আছেন? আচ্ছা, এই যে ঢাকার বাইরে এতজন ব্যক্তি আছে, হ্যাঁ, কেউ হাত নামায়েন না, আমি জাস্ট এমনিতে দেখার জন্য। আবার হাত নামাইলে একজন পরে তোলে একজন আগে তোলে। এই যে ওনারা কি আমাদের সার্ভিস নিতে পারতো? না ভাইয়া, পারতো না। তো তার মানে আমাদের এই এই যে বিষয়টা এটা কিভাবে আসছে? টেকনোলজি। টেকনোলজির কারণে, তাই না? জি ভাইয়া। ওকে, এবার আসেন কোথায়, এমপ্লয়ি অ্যান্ড ম্যানেজমেন্ট। এবার এমপ্লয়ি এবং ম্যানেজমেন্ট এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এখানে আমরা ধরেন আমাদের এখানে বিভিন্ন সেক্টরে লাইনে 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 অনেকে আছে। কেউ হচ্ছে আমাদের এখানে কল রিসিভের দায়িত্বে আছে, বইয়ের। কেউ আছে আমাদের এখানে এডিটের দায়িত্বে আছে। কেউ আছে আমাদের এখানে মাঝে মাঝে আমাকে হেল্প করে। কেউ আবার আমাকে সাজেশনও দেয় যে ভাইয়া এটা করলে মনে হয় ভালো হইব। তো তার মানে এই যে ম্যানেজমেন্ট আছে ওনাদের স্যাটিসফ্যাকশনের দরকার আছে না? আছে কিনা? শুধু কি জি। কাস্টমার স্যাটিসফ্যাকশন হইলে হবে? না না ভাইয়া। হবে না। দ্যাট মিনস আমার ম্যানেজমেন্ট স্যাটিসফ্যাকশনের দরকার আছে। আর যদি ম্যানেজমেন্ট এবং এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন না হয়, আবার যেমন ধরেন আমাদের এখানে আমাদের যে শ্রদ্ধেয় ভাইয়ারা এসি এরা অনেকে এখানে ক্লাস নেয়, ওনারাও মোটামুটি তো স্যাটিসফাইড নাকি? মোটামুটি তো মজা পায়, তাই না? জি। যদি সেটা না হয় তো ওনারা কি আমাদের সাথে থাকতে পারতো? ওনারাও না তো ভাইয়া। অনেক বিজি থাকে, তাই না? তো তার জি মানে ভাইয়া। কি আমরা চেষ্টা করি ওনাদেরকেও স্যাটিসফাই রাখার জন্য। আমার নেটওয়ার্কের কি অবস্থা হইতেছে আজ? ভাই শোনা যাচ্ছে তো কথা স্পষ্ট? হ্যাঁ, এটা কোশ্চেন না, বুঝতে পারছি, আমার এখানে ল্যাপটপে একবার আসতেছে যাচ্ছে তো এই কারণে। আচ্ছা দেখেন, তো এই ভাইয়া যে ধরেন, প্রোডাক্ট ডেভেলপ, ও আচ্ছা আচ্ছা। একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলেন। ভাইয়া প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলতে কি, মানে প্রোডাক্টে ডে বাই ডে মানে ইমপ্রুভমেন্টটা বোঝানো ইমপ্রুভ হচ্ছে? করা, হ্যাঁ, প্রোডাক্টকে ডে বাই ডে ইমপ্রুভ করা, ঠিক আছে। আচ্ছা। জি। ওকে, এবার ভাইয়া, আসেন, তো আমরা বলছি যে এখানে একটা বিষয় আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট গেল, টেকনোলজি গেল। এবার আসেন, আমরা যখন প্রোডাক্ট ডেভেলপমেন্টে ছিলাম তখন একটু জিজ্ঞেস করবেন, যেমন এখানে একটা শব্দ আছে টার্নওভার, লেবার টার্নওভার। এবার ধরেন কথার কথা, ধরেন এই যে আপনারা অনেকে মাহফুজকে চিনেন না? জি ভাই চিনি। চিনেন তো? তো মাহফুজ কিন্তু কি করতো, মাহফুজ আগে কি করতো, আমি যখন প্রথম সিএতে আমার যখন কোচিং সেক্টরে পদচারণা হয়, ওই সময় ওই সময় মাহফুজ আইসিবি তে এনরোল করছে মাত্র। কি করছে? এনরোল করছে। এনরোল করছে মাত্র। এনরোল করার পর আমি লক্ষ্য করলাম এমন একজন ছেলে আছে যে কিনা সবাইরে অটোমেটিক উপকার করে। মানে এই গ্রুপ ওই গ্রুপ খোলা, মানুষকে হেল্প করা, তারপরে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেয়া, হ্যাঁ, এই কাজগুলা করে। তো এটা দেখার পরে আমার হঠাৎ করে চোখে পড়ছে, আরে এত কষ্ট করে এই কাজগুলা করতেছে, এ তো অনেক মানে পটেনশিয়ালিটি আছে ওনার মধ্যে, ঠিক আছে। তো এখন এটা দেখে আমি কি করছি, ভাইয়া কি অবস্থা, কেমন আছেন, আপনার কোনো হেল্প লাগলে আমারে বলিয়েন। এখন যে কিনা সকলের হেল্প করে, তার আগে বলতেছি আপনার যদি কোনো হেল্প লাগে আপনি আমারে বলেন, ঠিক আছে। এখন এর পরবর্তীতে কি হয়েছে, যে মাহফুজের সাথে আমার একটা ক্লোজ রিলেশনশিপ হয়ে গেছে, তাই না? এখন জি ভাই। এই যে এই কথাটা কেন বলছি, লেবার টার্নওভার বোঝাইতে গিয়ে। তো ধরেন মাহফুজের সাথে যখন আমার ক্লোজ রিলেশনশিপ হয়েছে, তারপর থেকে এখন মানুষের লাইফে ক্লোজ রিলেশনশিপ হয়, আবার কি হয়, মাঝে মাঝে তো ভেজালও হয়ে যায় কিনা? হয় ভাই। হয়। কেন ভেজাল হয়? কারণ হচ্ছে কি, ওই যে এমপ্লয়ি বা ম্যানেজমেন্ট বা এই যে স্যাটিসফ্যাকশনের বিষয়টা এটা না থাকলে, বোঝা গেছে। এখন জি। দেখা গেছে কি, ধরেন যখন আপনার সাথে আপনার যার সাথে বন্ডিং হবে তার সাথে ভালো একটা সম্পর্ক হবে, তখন আর লেবার টার্নওভার হবে না, আপনার প্রতিষ্ঠানে লেবার টার্নওভার হবে না। তাহলে লেবার টার্নওভার মানে কি, আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে 2 দিন গিয়ে তৃতীয় দিন বাইরে চলে আসেন, তার মানে এটাকেই বলে লেবার টার্নওভার। তার মানে একটা প্রতিষ্ঠানে যত বেশি পরিমাণে মানুষ জব সুইচ করে এটাকে লেবার টার্নওভার বলে, বুঝতে পারছেন? তো এখন আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এখানে কোনো লেবার টার্নওভার নাই। তো এখানে লেবার টার্নওভারটা হচ্ছে এমপ্লয় বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় শব্দটা, কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে আমরা বলবো যে রিলেশনশিপ টার্নওভার নাই, ঠিক আছে। আমাদের এখানে যারা আছে বা যে সকল ভাইয়ারা ক্লাস নিচ্ছেন প্রথম থেকেই নিচ্ছেন, আমি প্রথম থেকেই আছি, যারা আমাদের সাথে একবার এঙ্গেজ হয়েছে তারা প্রথম থেকেই আছে। এই যে জিনিসটা এটা হচ্ছে কি, আমাদের টার্নওভারটা কম বা নাই, বোঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? তো তাহলে আমাদের এমপ্লয় এবং ম্যানেজমেন্টের জন্য
আমাদের এটাকে যদি স্ট্রং রাখতে হয় তাহলে কি করতে হবে? ট্রেইন এমপ্লয়িজ ইন নেসেসারি স্কিল, রিডিউস দ্য নাম্বার অফ এমপ্লয়িজ লিভিং অ্যান্ড হ্যাভিং টু বি রিপ্লেসড। অর্থাৎ এক্ষেত্রে যারা অনেক দ্রুত রিপ্লেস হতে চায়, আপনি যদি ভালো ফ্যাসিলিটি তাদেরকে দেন, তারা রিপ্লেস হবে না। এরপরে কি? ক্রিয়েট অ্যান ইনোভেটিভ ফ্লেক্সিবল কালচার, এমপ্লয় হাই কোয়ালিটি লিডার। অর্থাৎ এখানে হচ্ছে কি, একটা ফ্লেক্সিবল কালচার রাখতে হবে। ধরেন কথার কথা, ধরেন মাহফুজ হইলো আমার এখানে সবচেয়ে বড় উপদেষ্টা, ধরেন উনি মাঝে মাঝে আমার অ্যাডভাইস দেয় যে ভাই আপনি এটা করেন, ভাই আপনি ওইটা করেন। এখন এটা মানে কি? ইনোভেশন না? হুম। হ্যাঁ। আর ধরেন মাঝে মাঝে আমি ওনারা বলি যে ভাই এই কাজটা একটু করবেন, এখন এটাকে আমি যদি ওনারা বলি আমার এই মুহূর্তে কাজটা করে দিতে হইব, তাইলে এটাকে ফ্লেক্সিবল কালচার বলে না। তো ফ্লেক্সিবল কালচার কাকে বলে? ধরেন আপনি কোনো একটা ক্ষেত্রে তাকে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ দিছেন এবং সে তার পছন্দ মতো সময়ে আপনাকে এই জিনিসটা করে দিতে পারবে, এটাকেই বলে ফ্লেক্সিবল কালচার। বোঝা গেছে? তাহলে যে প্রতিষ্ঠানে ইনোভেটিভ বিষয়গুলো রাখা হয়, ফ্লেক্সিবল কালচার থাকে, আবার হাই কোয়ালিটি লিডারকে এমপ্লয় করা হয়। হাই কোয়ালিটি লিডার মানে কি? ধরেন আমাদের এখানে যদি আমি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমিতে লিডারকে, উত্তর কি হবে? নোবেল ভাইয়া। আচ্ছা ধরেন নোবেল ভাই। এখন ধরেন কোন একটা সময় আমি আর এটার সাথে জড়িত ডিরেক্ট থাকতে পারতেছি না, তখন এখানে আমাকে এমন একজনকে রাখতে হবে যিনি কিনা লিডিং ক্যাপাবিলিটি যার মধ্যে আছে, তাই না? জি ভাইয়া। ওনার যদি লিডিং ক্যাপাবিলিটি থাকে উনি পুরো টিমকে নিয়ে আগাইতে পারবে, ঠিক কিনা? জি। ওকে, তাহলে আমরা কি এগুলা সব বুঝতে পারছি? জি ভাই, পারছি। ওকে, কোশ্চেন আছে কারো কোনো? ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ অবশ্যই বলেন। প্রাইমারি অবজেক্টে প্রফিট ক্যান নট বি পারসিউড অ্যাট এনি কস্ট, এইটা একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, আসেন। এখানে বলা হয়েছে যে প্রফিট ক্যান মানে এট এনি কস্ট এটা করতে হবে, বিষয়টা এমন না। এট এনি কস্ট মানে কি? ধরেন আপনি এখন কে যেন কোশ্চেন করছেন আপু, কথা বলেন। লিজা। লিজা, ওকে। ধরেন এনি কস্ট প্রফিট বলতে কি বোঝায়? দুনিয়াতে যা হইয়া যাক না কেন আমার প্রফিট লাগবে, এটাকে বলে এনি কস্ট প্রফিট। এখন ধরেন মানে এট এনি কস্ট আমার প্রফিট লাগবে। এখন ধরেন আপনি আমাকে ফোন করে বলছেন যে ভাইয়া আপনার ক্লাসটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমার একটু প্রবলেম আছে, আমি কি আপনাকে একটু আস্তে ধীরে দিতে পারি? তখন আমি আপনাকে যদি বলি ওকে ভাইয়া আস্তে ধীরে দেন, তার মানে এটা কি আমি এট এনি কস্ট প্রফিট করলাম? না, তাই না? এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এট এনি কস্ট প্রফিট তো তাও হইতে পারে। কিভাবে হইতে পারে? ধরেন আপনি তো সেই ঘুরে ফিরে কোর্স ফি আমার থেকে 4,000 করেই নিচ্ছেন, তাই না? এখন আমাদের এখানে ভেঙে ভেঙে দিলে কত করার কথা বলা হয়েছে? 5,000। 1,000। কিন্তু আমরা আবার এই কথা বলছি যে কারো যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে আমাকে জানান, আমি সেটা কনসিডার করব, বলছি কিনা? জি তাইলে আমি 1,000 টাকা লেস তো প্রথমেই করে দিলাম, দিলাম না? জি। গেল। এবার আপনি তো আমাকে যেহেতু ভেঙে ভেঙে দিচ্ছেন, আপনি কি ইনস্ট্যান্ট আমাকে দিতে পারতেছেন? নো। নো। তো তাহলে আমার কি টাইম ভ্যালু অফ মানিতে আমি যদি কনভার্ট করি তাহলে আমি কিছু টাকা কম পাইতেছি না? জি টাইম ভ্যালু অফ মানিতে কনভার্ট করলে, তাই না? জি আমরা তো ভাইয়া। টাইম ভ্যালু অফ মানিতে কনভার্ট করা মানে তো বুঝি, তাই না? আজকের 1 টাকা সমান সমান কি কালকের 1 টাকা হবে? নো। না, কালকে তো এটা হয়তো বা দেখা গেছে 90 পয়সা হইতে পারে, তাই না? তাহলে আমি তো 1 টাকার বদলে 90 পয়সা নিতেছি, তাহলে এটা কি এট এনি কস্ট প্রফিট করা হইলো? না। ওকে, এবার আমরা বুঝতে পারছি যে কিভাবে এটা বুঝাইছে। জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল ওই যে হায়ার কি পড়ানোর সময় আমি একটু ছিলাম না, সো এটা কি হচ্ছে সিস্টেম এন্ড হুইচ মেম্বার অফ দ্য অর্গানাইজেশন? বুঝি নাই না। হায়ারার্কি মানে হচ্ছে যে আপনার অবজেক্টিভস এর হায়ারার্কি, এখানে ম্যানেজমেন্টের হায়ারার্কি না। হায়ারার্কি বিভিন্ন রকমের হইতে পারে। আপনার অনেকগুলো উদ্দেশ্য আছে, ঠিক আছে? ওই উদ্দেশ্যগুলোর মধ্যে কোনটা আগে প্রায়োরিটি দিবেন, কোনটা পরে প্রায়োরিটি দিবেন, এটা হচ্ছে অবজেক্টিভের হায়ারার্কি। আমি কি বুঝাইতে পারছি? জি জি জি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার চলে আসেন। তাহলে প্রাইমারি অবজেক্টিভ, সেকেন্ডারি অবজেক্টিভ সব গেল। আর একটা বিষয়, আপনারা ভাই যদি কোনো কিছু না বুঝেন আপনারা ক্লিয়ারলি বলবেন, ঠিক আছে? আমি চেষ্টা করব যে যেভাবেই হোক না কেন আপনাদেরকে কি করতে, একদম ভেঙে চুরে বোঝানোর জন্য। ক্লিয়ার? তো আপনাদের যদি কোনো কিছুতে প্রবলেম থাকে সেটা যদি আপনারা নিজ থেকে আমাকে না বলেন, আমি কিন্তু আপনাকে ভেঙে চুরে বুঝাইতে পারবে না। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার এটারও যদি উত্তর না দেন তাহলে আমি কেমনে বুঝবো যে আপনি ক্লিয়ার কিনা? জি ভাইয়া। হ্যাঁ ওকে, এবার দেখেন। আমি প্রথমেই লজ্জা বলছি পাইয়েন আপনি না, খেয়াল লজ্জা পাইয়েন করেননি। না। আমি হ্যাঁ, প্রথমেই বলছি আপনি খেয়াল করেননি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আসেন।
ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অলওয়েজ দ্য প্রাইমারি অবজেক্টিভ? তো এখানে বলা হয়েছে যে আমরা কি সবসময় ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটাকেই প্রাইমারি অবজেক্টিভ ধরবো? তাহলে এটার উত্তর কি হবে? না। না। আমাদেরকে সিচুয়েশন বুঝা চিন্তা করতে হবে। এখন ধরেন অনেক সময় অনেক প্রতিষ্ঠান কি হয়, প্রথমে আসে তারা কি ধরেই লাভ করে? না। না, প্রথমে একটু লস হতে দেয়, তাই না? জি ভাইয়া। এরপর আস্তে আস্তে লাভ করে, ঠিক কিনা? ওকে, জি। এবার এখানে যে জিনিসগুলো আছে দেখেন, যে হোয়ার দ্য পারসন হু হ্যাজ পুট দেয়ার মানি অ্যাট এ স্টেক, মানে যারা কিনা তাদের টাকা পয়সাগুলোর স্টেকে রাখছে, মানে শেয়ার হোল্ডাররা বা এন্টারপ্রেনাররা, ইজ ইন ফুল ম্যানেজারিয়াল কন্ট্রোল অফ বিজনেস। তো দেখা গেছে অনেক সময় দেখা যায় কি যে তারা যদি ওইখানে ম্যানেজারিয়াল কন্ট্রোলে থাকে, তারাই যদি থাকে, হ্যাঁ, এখানে আচ্ছা দেখেন, ম্যানেজার ডু নট নেসেসারিলি মেক ডিসিশন দ্যাট উইল ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ওয়েলথ। ম্যানেজাররা এমন অনেকগুলা ডিসিশন নেয় না যেখানে কিনা শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়। তাহলে কি এখানে কিছু বিষয় থাকে। বিষয় হচ্ছে কি, ধরেন যদি কোনো একটা প্রতিষ্ঠানে মালিক পক্ষই ওইটার ব্যবসায়ের সাথে নিয়োজিত থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়। কিন্তু অনেক সময় দেখা গেছে ওইখানে এজেন্ট থাকে। এজেন্ট মানে কি, ধরেন আমি মালিক, আমি ব্যবসা চালাইতেছি না, আমি ব্যবসা না চালাইয়া, ঠিক আছে, আমি ব্যবসা না চালাইয়া আমি কি করছি, আরেকজনকে রাখছি। এখন এই যে আরেকজনকে রাখছি, তখন তার উদ্দেশ্য কি থাকে? আমার প্রফিট ম্যাক্সিমাইজেশন করা কি তার উদ্দেশ্য থাকে আদৌ? না। না। সে কি চিন্তা করে? সে চিন্তা করে কিভাবে আমি আমার টাকাটাকে বাড়াইতে পারি, কারণ এখানে আমি কতদিন চাকরি করবো এটার তো সিউরিটি নেই, আছে না। না? না। তো যতদিন আমি এখানে আছি ততদিন আমি খেয়ে পড়ে নি, তাই না? এই যে ধরেন এই বিষয়টার মাধ্যমে অনেক সময় আমাদের কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয় না। তো তাহলে এই যে আপনার ম্যানেজমেন্ট চাইতেছে একটা, কিন্তু ওনার চাইতেছে আরেকটা, এই দুইটার মধ্যে যে পার্থক্য, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এজেন্সি থিওরি। কি বলা হচ্ছে? এজেন্সি থিওরি। এজেন্সি থিওরি। আর এখানে এজেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট, আর কোম্পানি হচ্ছে মানে যে ম্যানেজমেন্টকে নিয়োগ দিছে বা কাজ করার জন্য তার কর্মচারী রাখছে, সে হচ্ছে এখানে প্রিন্সিপাল। ক্লিয়ার? এখন প্রিন্সিপালের উদ্দেশ্য হচ্ছে যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা, আর এজেন্টের উদ্দেশ্য হচ্ছে যে তার কি, তার পার্সোনাল ইন্টারেস্ট থাকে, ঠিক আছে, এজেন্টের। বোঝা গেছে? জি ভাই। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, ম্যানেজার ডু নট নেসেসারিলি মেক ডিসিশন দ্যাট উইল ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার ওয়েলথ, মানে ম্যানেজার সাধারণত কোনো ডিসিশন নেয় না যেটাতে কিনা তাদের ওয়েলথ শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে। দে মে হ্যাভ নো পার্সোনাল ইন্টারেস্ট ইন দ্য ক্রিয়েশন অফ ওয়েলথ, তাদের কোনো ওয়েলথ ক্রিয়েশনের পিছনে পার্সোনাল ইন্টারেস্ট থাকে না। দেন হচ্ছে কি, এক্সেপ্ট ইন সোফার দে আর অ্যাকাউন্টেবল টু ওনার, মানে যতদূর পর্যন্ত তাদের ওনারের কাছে একটা রেসপন্সিবিলিটি থাকে, যে না, ধরেন তাকে বলা হয়েছে যে বছরে সেল হইতে হবে 1 কোটি টাকা, তো সে 1 কোটি টাকা পর্যন্তই তার মন প্রাণ চেষ্টা করে, সে পারলে এটারে কিন্তু 2 কোটিও বানাইতে পারে, কিন্তু তার এত আগ্রহ দেখায় না। আর সেকেন্ডলি হচ্ছে দ্য মার্কেট মে ল্যাক কম্পিটিটিভ প্রেসার টু বি এফিশিয়েন্ট বাই মিনিমাইজিং কস্ট এন্ড ম্যাক্সিমাইজিং রেভিনিউ। এবার হচ্ছে কি, এখানে অনেক সময় ল্যাক অফ প্রেসার থাকে, কম্পিটিটিভ প্রেসার, মানে এখানে আমাকে যে একে ছাড়াইয়া আমাকে উঠতে হবে, এই জিনিসটা অনেকের মধ্যে থাকে না। এই কারণে অনেক সময় ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয় না। শেষ। এবার আসেন প্রফিট স্যাটিসফাইং। হ্যাঁ, এটা হ্যাঁ, নবল ভাই। হচ্ছে ল্যাক কম্পিটিটিভটা, এটা কি হচ্ছে ম্যানেজারের মধ্যে থাকে? কোনটা? 2 নম্বর পয়েন্টে না না, এটা তো বলছে দি মার্কেট মে ল্যাক অফ কম্পিটিটিভ প্রেসার। মার্কেটের মধ্যে কম্পিটিটিভ প্রেসারের ল্যাকিংস থাকে, অর্থাৎ আপনি যে আরেকজনকে বিট করে যাবেন, এটা আপনার মধ্যে অনেক সময় কাজ করতে নাও পারে, তখন সেক্ষেত্রে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে না, কারণ অন্য কেউ একজন ঢুকে যাবে, তারপরে তার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়ে যেতে পারে। কেউ একজন কোশ্চেন করছে, আমিটা বলেন। এখানে আমিটাকে মার্কেট। এখানে দি মার্কেট মে বলতে মার্কেট, হ্যাঁ, ল্যাক অফ কম্পিটিটিভ প্রেসার মানে হচ্ছে এখানে মার্কেট, নবল ভাই, মানে এজেন্ট কি? মার্কেট। হ্যাঁ, বলেন তৈদুল ইসলাম ভাই। হ্যাঁ ভাই, এজেন্ট কি প্রফিট, মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন করে এজেন্টে? না না, এজেন্টে তো হচ্ছে, এজেন্ট কি করে, এজেন্ট শুধু তার পকেটের চিন্তা করে। প্রফিট ম্যাক্সিমাইজেশনের কথা হইলেও তো শেয়ার হোল্ডারদের ওয়েলথে গিয়ে হিট করবে, তাই না? আচ্ছা। এজেন্টে এত কিছু চিন্তা করে না। ধরেন কথার কথা, নোবেল প্রফেশনাল একাডেমিতে কিভাবে ক্লাস নিতে হবে এটা আমি দেখতেছি, আমি নিজেই ক্লাস নিচ্ছি, তাই না? এখন হ্যাঁ। আমি নিজে ক্লাস না নিয়ে যদি আরেকজনকে ক্লাস করাইতে দিই, সে ধরেন আমার এখানে এজেন্ট ওই সাবজেক্টের জন্য, ঠিক আছে, এখন হ্যাঁ। ওনার কি এত বেশি আগ্রহ থাকবে যে যত বেশি প্রফিট হোক তত আমার লাভ, এটা থাকবে না না, না, কারণ ওনার তো ফিক্স পেমেন্ট, তাই না? যদি হ্যাঁ। এক্সট্রা হয় তাহলে লাভ কার? আপনার। আপনার। আমার লাভ, তাই না? তো তার মানে হচ্ছে জি। কি, এখানে সে কি
পার্সোনাল ইন্টারেস্ট সে প্রফিটের দিকেও চাইবে না, ঠিক আছে, কারণ তার তো ফিক্স, বুঝতে পারছেন? আচ্ছা। কিন্তু ভাইয়া তার তো যদি তখন কি হবে? কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে তো ম্যানেজারের চাকরিও শেষ, তাহলে হ্যাঁ, এক্ষেত্রে তো- আচ্ছা, আপনি যেটা বলছেন বুঝছি, এটা হচ্ছে লং রানে। এখন আপনি যদি কোম্পানি বন্ধ হওয়ার আগেই কোম্পানিরে পুরো লেপে মুছে শেষ করে পকেট পুরাই নিয়ে যান, তাহলে এই ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেল, কোম্পানির মালিকের থেকেও আপনি বড় লোক, তাই না? বুঝতে পারছেন আপনি? জি জি তো এটার জন্য একটা শব্দ আছে যেটাকে উইন্ডো ড্রেসিং বলে, এটা অনেক সময় ম্যানেজমেন্ট করে। কি করে ম্যানেজমেন্ট? ইচ্ছা কইরা বিভিন্ন জায়গায় থেকে আইনা উল্টা পাল্টা কইরা প্রফিট দেখায়। অ্যাকচুয়ালি এটা ওই প্রফিট গুলো এক্সিস্ট করে না, রিসিভেবল দিয়া, হ্যাঁ, ব্যাড ডেট না ধইরা ওইটাকে অনেক টাকা দেখাইতে আছে। আপনার তো আমরা যদি অ্যাকুয়াল বেসিসে অ্যাকাউন্টস করি, আপনি ধরেন আপনি দেখাইছেন যে টোটাল সেল 1 কোটি টাকা, কিন্তু ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স আপনি বাদ দেন নাই, তো এখন প্রফিট তো ঠিকই বের হবে, তাই না? ওই জি যে ভাইয়া। প্রফিট, ওটা কি রিয়েলাইজ হয়েছে? ক্যাশে বাইর হয়েছে এখনো? না না না। না। এখন ধরেন আমি যদি আপনার কথা বলি, ধরেন লিজা, আপনি আমার এখানে এটা বোঝাতে একটু সময় লাগতেছে। বিষয়টা হচ্ছে আমার দাগানো লাইনগুলো অবশ্যই দাগাবেন, এর বাইরে পড়তে হবে না। আর আমার কথাগুলো শুনেন। ধরেন লিজা, আমি ওনাকে ধরেন কথার কথা, এটা জাস্ট কথার কথা, উনি কোন একটা সাবজেক্ট নেওয়ার জন্য আমি ওনাকে ধরেন 50,000 টাকা দিচ্ছি, কথার কথা। কত দিচ্ছি না দিচ্ছি এত আপনাদের জানতে হবে না, জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরেন 50,000 টাকা দিচ্ছি, ঠিক আছে? এখন ধরেন এখানে ধরেন 4,000 করে যদি স্টুডেন্ট পড়ে, তাহলে কতজন স্টুডেন্ট পড়লে 50,000 টাকা হইব? মিনিমাম 13 জন পড়লে 52,000 হইব, তাই না? জি তারপরে গিয়ে ওনার 50 ক্রস করে আমার পকেটে 2,000 আসতেছে, ঠিক কিনা? এখন ধরেন উনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় 13 জনরে দেখাইছে 52,000 টাকা। কারণ 52,000 টাকার মধ্যে দেখানোর পরে উনি যদি রিকভারেবল ডেপ্ট এক্সপেন্সে বাদ না দেয়, ঠিক আছে, তাহলে আমার তো প্রফিটের দিকে 2,000 টাকা আমি দেখাই দিছি, কারণ কস্ট দেখাই দিছি কত টাকা? 50,000 টাকা। তো উনি তো 50,000 টাকা ওনার কস্ট দেখায় সুন্দর মতো প্রতি মাসে মাসে নিতে আছে, আর আমার দেখা গেছে কালেকশন করতে পারছি আমি কত? 2000 দেখা গেছে 40,000 টাকা, ধরেন 40,000 টাকা, তাহলে উল্টা আরো আমার 10,000 লস হয়েছে না? কিন্তু এটা কি উনি দেখাইতেছে? না। না। এটা তো দেখানো হইব তখন যখন দেখা যাবে যে ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স দেখা যাবে ওমা এত টাকা। এখন এই যে আমরা যেগুলো রেভিনিউ জেনারেট করি, এগুলোতে অ্যাসেটে গিয়ে হিট করতেছে অ্যাকাউন্ট রিসিভেবলে, তো অ্যাকাউন্ট রিসিভেবল জমতে 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 কোটি টাকা হয়ে যেতেছে, কিন্তু আলটিমেটলি কোম্পানির মালিক তো ফকির। লাভ কার? লিজা শারমিন আপুর, এজেন্টের তাই না? মানে তাই না? ওনার না, উনি 50,000 করে তো মোটামুটি 5 ব্যাচে কত নিয়ে গেছে? 2.5 লাখ। আর আমার কি হলো? উল্টা লস 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 লস, ঠিক কিনা? জি ভাইয়া। এবার বুঝতে পারছেন আপু? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এবার দেখেন প্রফিট স্যাটিসফাইং। আচ্ছা, কোনো কিছু যদি না বুঝেন জিজ্ঞেস করিয়েন, তবে ক্লাসের দিকে পূর্ণ মনোযোগ রাখবেন, প্রথম থেকে থাকবেন, তাহলে আর প্রবলেম হবে না। আমরা কিন্তু 4 নাম্বার টপিকের পরে আমরা সোজা এই যে 5-এ আসার আগে আমরা সোজা কি করব? আমরা চলে যাব আমাদের পরীক্ষাতে আবার পুরস্কার দেওয়া হবে। সো রেডি থাকেন। মন দিয়ে যদি না বুঝেন তাহলে ওইখানে স্কোর কম পাইবেন, আর স্কোর কম পাইলে পুরস্কার কমে যাবে, শেষ। আচ্ছা দেখেন, ভাই আচ্ছা ছিল কি কথা বলেন? ভাই আপনি যে বললেন ট্রানজেকশন, যে ধরেন আমার 50 টাকায় সেল করছি, যেটার মধ্যে যখন 40,000 টাকা আপনি রিসিভেবল, বাট ওটা যেটা লস, যে টাকাটা পাইনি, ওটা আমি আইএসএ যেন কি হিসেবে দেখাবো, অ্যাডমিনে কি কস্ট হিসেবে? ইরেকভারেবল ডেপ্ট এক্সপেন্স। ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স। একবার বলবেন ইররেগুলার এক্সপেন্স। ইরিকভারেবল Debt ইরিকভারেবল ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। ডেপ্ট এক্সপেন্স, ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স। ওকে, ওকে এবার আসেন, কোথায় ছিলাম? প্রফিট স্যাটিসফাইং। এটা মানে কি? ডিসিশন মাইট বি টেকেন বাই দ্য ম্যানেজার উইথ দেয়ার ওন ম্যানেজারিয়াল অবজেক্টিভ। তার মানে ডিসিশন কারা নিবে? ম্যানেজার। ম্যানেজাররা নিবে। ম্যানেজার। ওকে, তো এটা হচ্ছে তাদের ওন ম্যানেজারিয়াল অবজেক্টিভস এর ইন মাইন্ড রেদার দেন দেয়ার এইম অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। কারণ তারা চিন্তা করবে কি? তারা নিবে ম্যানেজারিয়াল অবজেক্টিভের দিক থেকে, তারা ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের দিক থেকে, মানে কোম্পানির অবজেক্টিভের দিক থেকে নিবে না। এটার কথা বলতে এই কোম্পানির ম্যানেজার কিছু বলবেন? ভাই ম্যানেজারিয়াল অবজেক্টিভস কি? ম্যানেজারিয়াল অবজেক্টিভ মানে হচ্ছে একজন ম্যানেজারের তার ম্যানেজারিয়াল রোল প্লে করার জন্য তার যে উদ্দেশ্য থাকে সেটাই ম্যানেজারিয়াল অবজেক্টিভ। তো আমি আপনাকে বলছি যে আমার প্রতিষ্ঠানে 1 বছরে 1 কোটি টাকা মিনিমাম যাতে আসে, আমি এটা আপনাদের বললাম। ধরেন তন্ময় আহমেদ, আপনি হচ্ছেন আমার ম্যানেজার। তা আমি যদি আপনার এটা বলি, হয়তো আপনি বস হয়ে যেতে পারেন কোনোদিন, আপনি আমার ম্যানেজার বলাতে রাগ করিয়েন না, ঠিক আছে? না ভাই। দেখেন, বলবেন যে দূর ভাই কি বলেন, আপনার ম্যানেজার আমি হবো মালিক, আপনারা মালিকও বানাবো, কোনো সমস্যা নাই। দেখেন, তো এখন বিষয়টা হচ্ছে কি, আর আমি মনে করি নোবেল প্রফেশনাল একাডেমির মালিক কে বলেন তো? আপনারা সবাই মালিক, আপনারা সবাই হচ্ছে এটার মালিক। কারণ
আমার এই বিশ্বাস আছে যে আমাদের একাডেমি থেকে যারা আসবে তাদের মধ্যে থেকে কেউ কেউ আমাদের এখানে আস্তে আস্তে করে জয়েন হবে। অনেকেই, আমি এরকম একজন একজন করে অনেককেই নিছি। তো যেমন দেখা গেছে, তাহলে আজকে আপনি এখানে স্টুডেন্ট হিসেবে রোল প্লে করতেছেন, কালকে আমাদের এখানে ঢুকে যাবেন টুপুস করে। কোন পারপাজে ঢুকেন? হইতে পারে কমিউনিকেশন পারপাজে, হইতে পারে টিচিং পারপাজে, হইতে পারে বুক রাইটিং পারপাজে, হইতে পারে এডিটর পারপাজে, কোনো না কোনো ভাবে তো ঢুকতেছেন। তো আমাদের এটা যখন কোম্পানি ফরমেশন হবে, এটা কিছুদিন পরে বাই দ্য গ্রেস অফ অলমাইটি কোম্পানি হবে, তখন এখানে যতজন আছে সবাই এখানকার শেয়ার হোল্ডার হবে, হয়তো কম আর বেশি। তো শেয়ার হোল্ডার মানেই আপনি কি হয়ে গেলেন? মালিক। মালিক হয়ে গেলেন। তো তার মানে আমরা যদি বলি এক কথায় যে আপনি যদি ফিউচার চিন্তা করেন, আমরা সব সময় ধরেন আপনি একটা বিয়ে করতে যাবেন বা যে কোনো একটা কিছু করতে যাবেন, এটা কি আপনি ডিরেক্ট প্রেজেন্ট চিন্তা করে যান? না। না, আপনি চিন্তা করেন কি প্রেজেন্ট আর ফিউচার। পাস যদিও একটু দেখেন, তবে এত বেশি কি কনসিডার করেন যদি আপনার প্রেজেন্ট আর ফিউচার ঝকঝকা চকচকা হয়? জি ভাইয়া, প্রেজেন্ট আর পাস্ট। না, প্রেজেন্ট আর ফিউচার, প্রেজেন্ট আর ফিউচার, পাস্টটা এত বেশি তো দেখেন না। না ভাইয়া। হয়তো একটু দেখেন, তারপর আপনি দেখেছে যে পরে যদি দেখেন যে না প্রেজেন্ট আর ফিউচার পুরো চকচকা ঝকঝকা, তাহলে পাস্ট আপনি কম্প্রোমাইজ করতেই পারেন, তাই না? জি ভাইয়া। তো তার মানে আপনাকে এখন কি করতে হবে? আপনার প্রেজেন্ট আর ফিউচার দেখতে হবে। তো এটার জন্য আপনাকে ফিউচার দেখতে হলে কি করতে হবে? ভালো করে নিজেকে ক্লাসে রোল প্লে করতে হবে, বিভিন্ন জায়গায় কমিউনিকেটিভ হতে হবে, তাহলে আপনি আমার চোখে পড়বেন। আর চোখে পড়তেছেন মানে কোনো না কোনো কারণে হয়তো বা কোনো না কোনো একদিন আপনি আমাদের এখানে ঢুকে গেছেন। আর কোনো একদিন যখন এটা শেয়ার কোম্পানি হবে, তখন আপনি এখানকার একজন শেয়ার হোল্ডার হয়ে গেছেন, মানে আপনি মালিক হয়ে গেছেন। ওকে, এবার দেখেন, এ কোম্পানিজ ম্যানেজার মে চুজ টু অ্যাচিভ সিম্পলি এ স্যাটিসফ্যাক্টরি প্রফিট। তাইলে একটা ম্যানেজারের মেইন রোল কি থাকে? সে তারা যতটুকু দায়িত্ব দিছে এটাই তার ম্যানেজারিয়াল অবজেক্টিভ, মানে সে চিন্তা করে আমার ওই দায়িত্বটা পর্যন্ত করলে হইব। আমি আপনারা বলছি 1 কোটি টাকা আমার রেভিনিউ আনি দেন, আপনি 1 কোটি পর্যন্ত আনা পর্যন্ত আপনি একদম উঠে পড়ে লাগছেন। এটা উঠে যাওয়ার পরে আপনি কি হয়ে গেছে? একদম ক্ষান্ত হয়ে গেছেন যে আচ্ছা ঠিক আছে, হয়েছে, আর লাগবো না, আমার শেষ। এটাই হচ্ছে আপনার ম্যানেজারিয়াল অবজেক্টিভ বলা হয়েছে। তো এখানে এটাই বলা হয়েছে যে কোম্পানি ম্যানেজার মে চুজ টু অ্যাচিভ সিম্পলি স্যাটিসফ্যাক্টরি প্রফিট, যেটা হইলে আপনার ওনার আপনার উপরে সন্তুষ্ট হইব, by operating at profit and risk level which are acceptable to shareholder, যেটা কিনা শেয়ার হোল্ডাররা অ্যাকসেপ্ট করে, and which provide enough profit for the future investment in growth but which are not designed actively to maximize profit and shareholder wealth। অর্থাৎ এটা কিনা আপনাকে আমাদের একাডেমি, আপনি চাইলে কিন্তু 1 কোটির জায়গায় 3 কোটিও বানাইতে পারেন আপনার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগে, কিন্তু আপনার তখন আর সেটা কাজ করবে না। এটাই হচ্ছে দিস ইজ কল্ড স্যাটিসফাইসিং। এই যে আপনার মধ্যে যতটুক পাওয়ার পরে হয়েছে, থাক, কাজ তো হয়ে গেছে, আর লাগবো না, এই জিনিসটা আপনার মনে চলে আসছে, এটাই হচ্ছে স্যাটিসফাইসিং। বুঝছেন? জি ভাইয়া। ক্লিয়ার তো না? জি ভাই, ক্লিয়ার। ওকে, and is linked to a view of the strategy process called bounded rationality put forward by economist Hubbard। এই যে আপনি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চিন্তা করতেছেন, এর বাইরে যাইতে পারতেছেন না বা যাইতে চাইতেছেন না, এটাকেই বলা হচ্ছে বাউন্ডেড রেশনালিটি। বোঝা গেছে? জি ভাইয়া। যেটা সম্পর্কে সংজ্ঞায়িত করেছেন ইকোনমিস্ট হাবার্ট সিমন। ওকে, এবার কিছু বলবেন? ওকে, এবার আসেন, কেউ যদি কিছু না বুঝেন জিজ্ঞেস করবেন, ঠিক আছে? যখন যেখানে বুঝবেন না তখন সেখানে জিজ্ঞেস করবেন, পরে না কিন্তু। এবার আসেন রেভিনিউ ম্যাক্সিমাইজেশন। রেভিনিউ ম্যাক্সিমাইজেশনে কি বলছে? আমরা ওই যে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন তো বুঝিয়ে গেছি যে টোটাল সেল বাড়ানো মানে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন, তাই না? জি ভাইয়া। তাই না? জি ভাইয়া। রেভিনিউ ম্যাক্সিমাইজেশন কি ভালো? শুধু রেভিনিউ ম্যাক্সিমাইজেশন না, এখানে এটাই বলছে নট নেসেসারিলি প্রফিট আর ওয়েলথ। তো যদি রেভিনিউ ম্যাক্সিমাইজেশন করেন কিন্তু প্রফিট আর হইলো না, তাহলে এটাতে তো কোনো লাভ নাই, ঠিক আছে? তো এটাই বলা হয়েছে আর কি, যে রেভিনিউ ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে রেভিনিউর একদম পুরা তুঙ্গে নিয়ে যাওয়া, কিন্তু সেখানে কোনো প্রফিটও নাই, ওয়েলথও নাই, উল্টা আরো লস, ঠিক আছে? এবার আসেন মাল্টিপল অবজেক্টিভস। এবার ম্যানেজমেন্ট রাইটার পিটার ড্রাকার 1954 সালে, আচ্ছা ওকে, পয়েন্ট আউট দ্যাট to manage a business is to balance a variety of needs and goals। তার মানে আমাকে যদি বিজনেস কে ম্যানেজ করতে হয়, তৈরি ইসলাম ভাইয়া আপনার মনে একটু এটা আসতে করবেন, হ্যাঁ, তো আমাদেরকে যদি একটা ব্যবসাকে সঠিকভাবে ম্যানেজ করতে হয়, তাহলে এটাকে একটা ব্যালেন্স করতে হবে নিডস এবং গোলের। তো যেটা 8টা কি এরিয়াজ উনি সাজেস্ট করছেন, সেটা কি? মার্কেট স্ট্যান্ডিং, মানে মার্কেটে কি লাগবে? মার্কেট শেয়ার বেশি থাকা লাগবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকা লাগবে, সাইজ অফ প্রোডাক্ট রেঞ্জ, মানে কি অনেকগুলা প্রোডাক্ট থাকা লাগবে। তো অনেকগুলা, এখানে ধরেন একটা কথাগুলো সবার কেন কেন এটা বুঝাইছি, মার্কেট স্ট্যান্ডিং কেমনে হয়। এই যে আমরা বললাম যে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কে সবার থেকে সর্বোচ্চ সিচুয়েশনে আছে, তখন আপনি কি বলবেন? বলছেন
ধরেন সিএ কোচিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে এগিয়ে কারা? এনপিএ 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 বা নোবেল প্রফেশনাল একাডেমি, এটা আপনারা বলতেছেন, আমি কিন্তু কইতেছি না। জি চাপা আমরা মারিয়েন বলতেছি না ভাইয়া। কিন্তু, ঠিক আছে? না 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 আপনাদের যেটা মনে হয় সেটাই কইবেন। আচ্ছা দেখেন, এবার কি হইলো, ধরেন এই যে এই বিষয়টা, এটাকে এখানে কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে যে তারা কি মার্কেট স্ট্যান্ডিং এ আছে কিনা। তো সেটা কি মার্কেট শেয়ার। আমরা মার্কেট কাকে বলে আর মার্কেট শেয়ার কাকে বলে এটা একদিন বুঝাইছি, মনে আছে? দেখি বলেন তো, মার্কেট কি আর মার্কেট শেয়ার কি? দেখি মার্কেট লিজা, হচ্ছে আপনি যে বলেন আপু। মার্কেট শেয়ার হলো আমার মানে একটা প্রোডাক্টের কতটুকু মার্কেটের মানে অংশ সে না 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 না। লিড পণ্য দিতেছে কিনবে মার্কেট এবং শেয়ার তারপর যে বলেন, কিনবে এবারে না বলেন। সবাই মার্কেটের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা আমি বলি, একটা মানে এটা প্রোডাক্টের কিন্তু আমি গত ক্লাসে বলছি, একদম সহজভাবে বলছি, একটু মন দিয়ে শুনেন। আমি যদি বলি নোবেল প্রফেশনাল একাডেমি, এটা কোথায় আছে? কোচিং করাচ্ছে, তাই না? সিএ তে কোচিং করাচ্ছে। এখন আমি যদি বলি এটার মার্কেট কি, মার্কেট ইজ ইকুয়াল টু কাস্টমার অ্যাজ ওয়েল অ্যাজ পোটেনশিয়াল কাস্টমার। তার মানে কি, পুরা সিএ তে যত স্টুডেন্ট আছে যারা মেম্বার না এবং যারা সিএ তে আসতে চাইতেছে, তারা সবাই হচ্ছে মার্কেট। তারা কি? মার্কেট। মার্কেট। এবার আসেন মার্কেট শেয়ার কাকে বলে। এই মার্কেটের মধ্যে যারা কিনা কোথাও না কোথাও পড়তেছে, কোথাও না কোথাও কি কোচিং করতেছে, তাদেরকে বলা হয় মার্কেট শেয়ার। কি বলা হয়? মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার। এখন ধরেন নোবেল প্রফেশনাল একাডেমি, এটা একটা কোচিং করাচ্ছে, এরপরে এ নামে একটা কোচিং আছে, এটা করাচ্ছে, বি নামে আরেকটা কোচিং আছে, সি নামে আরেকটা কোচিং আছে, ডি নামে একটা কোচিং আছে। তাহলে টোটাল কয়টা কোচিং হইলো? অনেকগুলো। পাঁচটা হইছে। ধরেন এই আমার উদাহরণে পাঁচটা হইছে, তাই না? এনপি হইলো একটা, আর এ একটা, বি একটা, সি একটা, ডি একটা, তাহলে টোটাল কয়টা 5টা। হয়েছে? ভাইয়া মাঝখানে 5টা। কথা একটু বাজে আসছিল আপনার। আচ্ছা আমি বলছি যে দাঁড়ান, একটা ওই যে যিনি কল দিছে উনি পিএল এর, একটু আমাকে একটু জাস্ট এটা আমি বলতেছি, শুনেন, কথা বলতে বলতে চ্যাট করতে করতে বলি। ওইটা হচ্ছে যে ধরেন আমি আমাদের এখানে পাঁচটা, ধরেন পুরা বাংলাদেশে পাঁচটা কোচিং আছে, ধরেন কথার কথা। এখন এই যে পাঁচটা কোচিং এ যারা পড়তেছে তাদেরকে কি বলবেন? মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার বলবেন। গুড। তার মানে যারা কোথাও না কোথাও পড়তেছে তাদেরকে বলা হয় মার্কেট শেয়ার। আর যারা এই পাঁচটা একটাতেও পড়তেছে না, কারণ তারা পড়তেছে না, এমনিতেই স্টুডেন্ট, তাহলে তাদেরকে কি বলবেন? মার্কেট। তাদেরকে বলবেন মার্কেট। আর ইন্ডাস্ট্রি কাকে বলবেন? এই যে পাঁচটা মিলে, ঠিক আছে, এই যে পাঁচটা মিলে, কেমন একটা, মানে এই যে পাঁচটা যারা কিনা একটা সেক্টরের সার্ভিস প্রোভাইডার, এই পাঁচটাকে মিলে বলা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। কি বলা হয়? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি হচ্ছে কি, মার্কেটে যারা মানে সার্ভিস প্রোভাইডার, যারা মার্কেটে শেয়ার দখল করে আছে, তাদের সকলকে মিলে বলা হয় একটা ইন্ডাস্ট্রি। বুঝছেন? জি ভাইয়া। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দেই, ধরেন এই যে ধরেন বিআর পাবলিকেশন, এরা কি, এরাও তো দেখলাম বইটই বেচে নাকি? জি। বেচে না? আচ্ছা হ্যাঁ ভাই। ধরেন বিআর পাবলিকেশনও বই বেচে, নোবেল প্রফেশনাল পাবলিকেশনও বই বেচে। তো তার মানে কি, এখন আমি যদি বলি যে আপনার বিআর পাবলিকেশন আর নোবেল প্রফেশনাল পাবলিকেশন দুটোটারে মিলি গেলে একসাথে কি বলে, মানে মিলি যাওয়া মানে আমি মিলতে বলতেছি না, দুইটা একত্রিত হয়ে যেতে বলতেছি না, বাট এই দুইটাকে একত্রে কি বলে? ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি বলে। বুঝা গেছে? জি হ্যাঁ। শেষ। এবার আসেন কি, মার্কেটে স্ট্যান্ডিং গেল, তাহলে এবার মার্কেটের স্ট্যান্ডিং কিসের উপর ডিপেন্ড করে? তাহলে মার্কেট শেয়ারের কথা গেছে, তার মানে মার্কেট শেয়ার যার বেশি তার মার্কেটের স্ট্যান্ডিং সে, তাই না? এখন আমরা যে পাঁচটা উদাহরণ দিছি, পাঁচটা কোচিং, তার মধ্যে অপেক্ষাকৃত নোবেল প্রফেশনাল একাডেমিতে স্টুডেন্ট বেশি, তো এটার জন্য এখানে মার্কেট শেয়ারের দিক থেকে সে এগিয়ে আছে, তো মার্কেটের স্ট্যান্ডিং পজিশন। এবার হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা আপনাদের উপর কোশ্চেন, আপনারা কি স্যাটিসফাইড? স্যাটিসফাইড ভাইয়া। মাত্র একজন। দেখি আপনারা কারা কারা স্যাটিসফাইড বলেন তো। ধরেন আজকে তো অনেকক্ষণ ক্লাস এখন নিলাম, তো মাত্র শুরু করলাম, কি করে এখন পাস না করলে ভাই কেমনে আগে পাস তাই নাকি? এখন আচ্ছা ভালো কথা, এই যে আজকে মিশন ভিশন গোল বোঝাইতে গিয়ে একটা কথা বলবো, তখন কোয়ান্টিটেটিভ গোল আর কোয়ালিটেটিভ গোল বোঝাইতে গিয়া, বাট এখন পর্যন্ত যা আছে এটা থেকে আপনাদের স্যাটিসফ্যাকশন আসে নাই? জি 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 পাস করলে তো স্যাটিসফ্যাকশন আসবে, এটা তো আমি জানি, কিন্তু পাস করা ছাড়া ধরেন আমরা আপনি তো কোথাও মাত্র শুরু করলাম পড়া, তাই হ্যাঁ না? হ্যাঁ, এটা আমাদের লাস্ট আচ্ছা, এমনিতে বোঝা যাচ্ছে না, না? বোঝা যাচ্ছে, বাট এখন আরো কিছু দূর যেতে হবে, তারপরে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে।
দেখেন অনেস্টলি বললাম, অনেস্টলি। না অনেস্টলি বলছেন, ঠিক আছে। এখন পর্যন্ত স্যাটিসফাইড কিনা আগে এটা বলেন। জি জি। আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে সাইজ অফ, না ভালো কথা, আমি তো অনেস্টলি বলতে বলি আপনাদেরকে, ঠিক আছে। অনেস্টলি না বললে কিভাবে হবে? এখানে বায়াস হওয়া যাবে না। বায়াস হলে তো আমাদের ডেভেলপমেন্ট হবে না, তাই না? আমরা তো চাই আপনারা অনেস্টলি বলেন, যাতে করে আমরা আমাদের ডেভেলপমেন্ট করতে পারি, ঠিক আছে। এবার আসেন সাইজ অফ প্রোডাক্ট রেঞ্জ। এখন ধরেন আমাদের এখানে কেন আমরা মার্কেটে স্ট্যান্ডিং, কারণ অন্যান্য কোচিং গুলোতে 2 সাবজেক্ট 3 সাবজেক্ট পড়াচ্ছে, আর আমরা কত সাবজেক্ট পড়াচ্ছি? সিএ তে 7। 16 সাবজেক্ট পড়াচ্ছি আমরা। সিএ তে 16 সাবজেক্ট পড়াচ্ছি। কয়টা? 16। শুধু কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস বাদে, এটাও আগামীবার হয়ে যাবে। মানে আমরা সিএ তে সব সাবজেক্ট পড়াচ্ছি। এখন যে ব্যক্তি সিএ তে অনেকগুলা সাবজেক্ট পড়াচ্ছে, তার কাছে তো কেউ না কেউ কোনো না কোনো ভাবে আসবেই। এখন ধরেন কেউ আমার এখানে অ্যাকাউন্টিং পড়তে আসছে, সে কি এমআই পড়ার জন্য আরেকজনের কাছে যাবো? না ভাইয়া। সিম্পল। তো তার মানে হচ্ছে যার প্রোডাক্টের রেঞ্জ বেশি, যার প্রোডাক্টের সাইজ বেশি, সেই তো বেশি ক্যাপচার করতে পারবে, তাই না? এবার জি ভাইয়া। আসেন ডিস্ট্রিবিউশন রিসোর্সেস। এবার আমাদের ধরেন প্রোডাক্টের সাইজ বেশি, কিন্তু আমরা আমগেটে একটা জায়গায় কোচিং সেন্টার নিয়ে এখানে পড়াইতেছি, তাহলে এখানে কি সবাই এসে পড়তে পারবে? না, তাই না? তাই তো জি ভাইয়া। বলতে হবে। হ্যাঁ, তার মানে আমার ডিস্ট্রিবিউশন রিসোর্স তো থাকতে হবে, যাতে করে আমি জিনিসটা আপনাদের মাঝে পৌঁছাতে পারি। এবার ইনোভেশন মানে হচ্ছে নতুন নতুন কিছু আনা, এটাই হচ্ছে ইনোভেশন। নতুন কোনো কিছু আনা, এটা হচ্ছে ইনোভেশন। প্রোডাক্টিভিটি, এটা হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট সময়ে কতটুকু সার্ভিস প্রোভাইড করতে পারি, এটা আমার প্রোডাক্টিভিটি, যেহেতু আমার এখানে আমি সার্ভিস দিচ্ছি। বুঝতে পারছেন? জি ভাই। এখন ধরেন আমাদের এখানে আমি কয় সাবজেক্ট করাই, ধরেন সার্টিফিকেট লেভেল আমি কয়টা পড়াবো বলছি? 5টা। 5টা। তো তার মানে আমার কি প্রোডাক্টিভিটি লেভেল হাই নাকি লো? হাই। অবশ্যই হাই। হাই। এখন আমি যদি এমন হইতো আমি পিএল এর 3টা পড়াই, সিএল এর 5টা পড়াই, 8টা সাবজেক্ট পড়াই দিছি, 2 দিন পর আবার ফাউন্ডেশন করতে হবে, অ্যাকাউন্টিং আসবে, ইংলিশ আসবে। তো এক্ষেত্রে কি প্রোডাক্টিভিটি হাই থাকলে তার মানে আমি আমার যে সার্ভিস প্রোভাইড করতেছি, এটা যত বেশি আমি দিতে পারবো, আমি ধরে নিব আমার প্রোডাক্টিভিটি তত বেশি। এবার হচ্ছে ফিজিক্যাল এন্ড ফাইন্যান্সিয়াল রিসোর্সেস। এবার আমার কি ফিজিক্যাল রিসোর্সেস নাই? আছে। আছে। ফিজিক্যাল রিসোর্স মানে কি? এই যে ধরেন আমরা তো বই খাতা টাতা এগুলো আমার হাতে লিখে টাইপ করে করতে হয়, তাহলে এগুলো আমার ফিজিক্যাল রিসোর্স না? জি। ওকে। ফাইন্যান্সিয়াল রিসোর্স কি? আমার যদি এখন কথার কথা কিছু একটা কেনার দরকার হয়েছে, আমার কি এখন লোন নেওয়া লাগবে? আশা করি লাগবে না। তো এই যে এটা হচ্ছে আমার ফিজিক্যাল আর ফাইন্যান্সিয়াল রিসোর্স। প্রফিটেবিলিটি আমরা আগেই অলরেডি ডিসকাস করে ফেলছি। প্রফিটেবিলিটি মানে কি? মানে কস্টের থেকে যদি আমার রেভিনিউ বেশি হয় তাহলে। এবার ম্যানেজার পারফরমেন্স এন্ড ডেভেলপমেন্ট, এবার এটার মাধ্যমেও এবার ম্যানেজাররা যদি এখানে যারা যে সকল দায়িত্বে আছে, তারা যদি তাদের রেগুলার দায়িত্বটা ফলো না করে ঠিকভাবে, তাহলে সেক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠানকে আগাইতে পারবো না। ওয়ার্কার পারফরমেন্স এন্ড অ্যাটিটিউড, ম্যানেজার বলতে উচ্চ পদস্থ, ওয়ার্কার বলতে নিম্ন স্তরেরদেরকে বোঝানো হয়েছে। আর হচ্ছে কর্পোরেট রেসপন্সিবিলিটি। এখন আমরা কি শুধু লাভই করব এটাই আমাদের লক্ষ্য? না। না, আমরা তো চাই যে মানুষজন পাস করুক। এখন এখানে যতজন পড়ে সবাই পড়লে সবাই কি পাস করবে? নো। নো। তো এখন যদি সে পাস না করে, তাও সে বলুক যে ভাই আমাদের সবচেয়ে বড় বিশেষত্ব কি, সৃষ্টিকর্তা কি ভাই, যে আমাদের এখানে কেউ একজন পড়ে গেলে সে অন্তত এটা বলতে পারে যে আমি পড়ি, যদি পাস না করে থাকি এটা আমার দোষ, ভাইয়ের কোনো দোষ নাই। এই জিনিসটাও অনেক বড় একটা অ্যাসেট, তাই না? তো এটা কি কারণে হয়? কর্পোরেট রেসপন্সিবিলিটির কারণে। বোঝা গেছে? জি ভাই। ওকে। এবার কথা হচ্ছে যে আচ্ছা আগে এমসিকিউ প্র্যাকটিসে যাই, তারপর কথাতে যাব। এবার আসেন এর পাশাপাশি আমাদের আরো কিছু বিষয়ে নজর দিতে হবে। এগুলো নতুন এডিশন। এগুলো কি? এনভায়রনমেন্ট, সোশ্যাল গভর্নমেন্ট। এনভায়রনমেন্ট আমাকে এমন ভাবে রাখতে হবে যাতে করে আমি পরিবেশের কোনো ক্ষতি না করি, সমাজের কোনো ক্ষতি না করি, এবং আমার গভর্নেন্স মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের নীতি নির্ধারণা, মানে নীতিগুলা, যে আমার প্রতিষ্ঠানে যে জিনিসগুলা থাকবে এগুলা আমি এভাবে করে ডিসাইড করি যাতে করে কারো কোনো ক্ষতি না হয়, জিনিসটা ট্রান্সপারেন্ট থাকে, এবং আমাদের আসল উদ্দেশ্য যেটা সেটা যাতে ব্যাহত না হয়। মানে আমরা যেন আসল উদ্দেশ্য। এর আগে তো আরেকটা পয়েন্ট রয়ে গেছে, বলেন কনস্ট্যান্ট থিওরিটা আছে আরেকটা পয়েন্ট। কোথায় যেন? 4.2.4 আচ্ছা আচ্ছা, ওকে হ্যাঁ, কনস্ট্যান্ট থিওরি। আচ্ছা আসেন, ইট ইজ অলসো সিন দ্যাট, মানে এখানে আমাদের বিষয় হচ্ছে যে, আচ্ছা এটা আমি পুরোটা একবার পড়ে দেখাচ্ছি। দেখেন এখানে আগে দাগাই নাই কেন, মনে হয় খুব একটা দরকার হবে না তাই দাগাই নাই। দেখেন এখানে হচ্ছে যে হ্যাজ অলসো পয়েন্টেড আউট দ্যাট ডিসিশন ফর সাম বিজনেসেস এরিয়াজ আর টেকেন উইদাউট রেফারেন্স টু দ্য ওয়েলথ অবজেক্টিভ এট অল। অর্থাৎ এমন অনেক ডিসিশন নেওয়া হয় যেটা কিনা আমার ওয়েলথ অবজেক্টিভকে কেন্দ্র করে না। দিস ইজ নট বিকজ ম্যানেজার আর ইগনোরিং প্রফিট, বাট বিকজ প্রফিট ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট ইন দেয়ার বিজনেস। অর্থাৎ এমন অনেক কিছু দেয়া লাগে যেটা কিনা আপনার
ধরেন প্রফিটের চিন্তা করলে হয় না, এটা ম্যানেজার হুট করে নিয়ে ফেলে। যেমন ধরেন কথার কথা, কোন একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ওনার ফার্মের 30 জনরে আমার কাছে একসাথে পাঠাইলো, ঠিক আছে, বললো যে আমার ফার্মের 30 জন আপনার কাছে পড়বে। এখন প্রত্যেকটা স্টুডেন্টের কোর্স ফি নেওয়া হয়েছে সর্বনিম্ন কত টাকা? 4000 টাকা। এখন যদি 30 জন একসাথে আসে, সে যদি, আমার ম্যানেজার চিন্তা করছে নোবেল ভাইরে এটা আমার জিজ্ঞেস করার দরকার নাই, আমি যদি 30 জনকে একসাথে নিয়ে নিই আর যদি 3500 টাকা করে ওই স্টুডেন্টদের থেকে একসাথে নেই, তাহলে এক্ষেত্রে খুব একটা বেশি পার্থক্য হবে না, কিন্তু ওই ফার্মের পার্টনারের সাথে একটা সখ্যতা গড়ে উঠবে, তাই না? জি হবে কিনা? তো তার মানে এখানে কনস্ট্যান্ট থিওরিটা কাজ করতেছে, অর্থাৎ এখানে ম্যানেজাররা কি, প্রফিট ইজ নট মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট, মানে এখানে ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট হিসেবে প্রফিটকে না দেখে রিলেশনশিপটাকে এখানে ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট হিসেবে দেখা হচ্ছে। বোঝা গেছে? দিস সিচুয়েশন ইজ সিন মোস্ট ক্লিয়ারলি ইন কনস্ট্যান্ট সাচ অ্যাজ নিড ফর গুড স্টাফ রিলেশন, এই যে এখানে স্টাফ রিলেশনের কথা বলা হয়েছে আর কি, অর ইন রিগার্ড টু কমপ্লায়েন্স উইথ রেগুলেশন। অর্থাৎ এমন অনেক সময় হতে পারে যে আপনি যদি প্রফিটের চিন্তা করতে চান, তাহলে আপনার ল অ্যান্ড রেগুলেশনকে কিছুটা ভায়োলেট করা লাগে। তো ওইটাকে যদি আপনি প্রোটেক্ট রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রফিটের চিন্তা একটু কম করতে হইব। ঠিক আছে, এবার বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, তো এখানে বলছে ইট ইজ অলসো সিন ইন দি নিড টু স্যাটিসফাই কাস্টমার। তো এটাও দেখা হয় যে যাতে করে কাস্টমাররা স্যাটিসফাই হয়। কারণ অনেক সময় দেখা গেছে কি আমরা কাস্টমার, যেমন এই যে আমরা এবার কি করছি, আমরা এবার প্রথমবারের মতো, এর আগে কোনদিন করছি শুনছিলেন যে নোবেল প্রফেশনাল একাডেমি রিপিটেড কোর্স নিলে 2000 টাকা, মানে যারা নতুন তারা তো শুনেনি না, যারা পুরাতন আমাদের সাথে আছেন, যেমন এই যে জুই সাহা দিদি যিনি আছেন, তো আপনি এর আগে কোনদিন শুনছেন যে রিটেক নিলে 2000 টাকা? আপনি তো 5 নাম্বার ব্যাচে ছিলেন, তাই না দিদি? আছেন আপনি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি মাত্রই জয়েন করেছি, আমি তো জানি না যে ক্লাস 10টা থেকে। ও দাদা আচ্ছা, আমি আছি, আপনি আমি জানেন আছি। না। হ্যাঁ আচ্ছা, এই যে সুব্রত শাহ আছে ধরেন, এই সুব্রত শাহ আগে আমাদের এখানে পড়ছেন না? সুব্রত শাহ, আপনি তো এসে আহমেদের না সুব্রত শাহ? হ্যাঁ, দুটো পড়ছি, একটা পাস হয়েছে, এটা বাকি আছে। আচ্ছা ওকে ফাইন, তাইলে এই যে এটা বাকি আছে, আপনি যখন এর আগে পড়ছিলেন কোনদিন শুনছিলেন যে 2000 টাকা রিটেক নিলে? না না না, না, এইবারই এইবারই বলছেন। তো প্রথম আমরা এটা রাখছি, তাই না? তো হ্যাঁ তার হ্যাঁ মানে কি এটা হ্যাঁ, আমরা কেন এটা রাখছি? হচ্ছে মূলত ভালো কিছুর জন্য, মানে আপনি লাভের আশায় না, ভালো কিছু করার জন্য এটা করা, এরকম এক্স্যাক্টলি, কনসেপ্ট ভালো করে। কিছু করা, কাস্টমার স্যাটিসফাই করা, গুড রিলেশনশিপ মেনটেন করা। এই যেমন ধরেন জুই সাহা দিদি, ওনার হাজবেন্ড কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? তো এখন ধরেন আমার কি ওনার সাথে একটা ভালো সখ্যতা আসতেছে না? কি বলেন দিদি, হয়েছে না সখ্যতা? হুম হ্যাঁ এই যে ধরেন এই যে সখ্যতাটা হয়েছে, তো এই সখ্যতা রক্ষার্থে আমরা মাঝে মাঝে অনেক কিছু কি করে দিই, প্রফিটকে আমরা ছেড়ে দিই, থাক প্রফিট করতে হবে না এখানে। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া। লিজা শারমিন, হ্যাঁ ওকে। জি, জি, এবার জি। দেখেন, এবার হচ্ছে যে এনভায়রনমেন্ট, সোশ্যাল, এবার গভর্নেন্স। এবার আসেন এখানে। তো এখানে আমরা বলছি যে এখানে আমাদের এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করা যাবে না, সোশ্যাল কোনো ক্ষতি করা যাবে না, আর গভর্নেন্স মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের রুলসটাকে এমন ভাবে করতে হবে যাতে করে কারো কোনো ক্ষতি না হয় এবং আমার প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য যাতে ব্যাহত না হয়। ঠিক আছে, যেন অব্যাহত থাকে। অব্যাহত থাকা মানে কন্টিনিউইটি, আর ব্যাহত হওয়া মানে বন্ধ হয়ে যাওয়া। আমাদের নোবেল প্রফেশনাল একাডেমির প্রধান উদ্দেশ্য কি বলেন তো, যদি আমি জিজ্ঞেস করি, বলেন। দুইটা উদ্দেশ্য, ছাত্র পাস প্রধান করানো। উদ্দেশ্য হলো পাস পাস করানো প্লাস করানো, প্রথমটা হইছে পাস করানো। করানো, পাস যদি পরেরটা করেন টাকা তো এমনি আসবো, আসবো না? জি আসবো জি কিনা? জি তো এই জি যে আপনার দুইটা উদ্দেশ্যের মধ্যে নিশ্চয় আরেকটা টাকা ছিল নাকি? জি জি আরেকটা টাকা। হ্যাঁ, তো আমার কথা হইলো যে যদি আপনি পাস করেন টাকা তো আমার কাছে এমনি আসবো, আসবো? জি দাদা আসবে। এক্স্যাক্টলি। সো তার মানে আমার প্রধান উদ্দেশ্য পাস করানো, তো ওইটা যাতে ব্যাহত না হয়। এবার হচ্ছে ইথিক্যাল বিহেভিয়ার। এখন আমরা যদি আপনাদেরকে বলি যে এখানে পড়লেই পাস, এখানে কি পড়লেই পাস, ঠিক আছে, তো এখন এটা কি ইথিক্যালি ঠিক হইলো? আসলে কি পড়লেই পাস? না দাদা, বললেই যে এটা তো পাস হবে পড়ে তা না আপনারা দাদা। পড়তে হইব নাকি? আপনারা তো পড়তে হইব, পরীক্ষার হলে প্রেজেন্ট করতে হইব, সবকিছু দিতে হইব, তাইলেই তো আপনি পাস করবেন নাকি? জি এখন দাদা। যদি শুধু আমার টাকা দিলেই পাস করেন, এটা তো ঠিক না। তো এখন তাইলে তো আর আমার ইথিক্যালে ঠিক থাকা হইলো না, তাই না? ঠিক আছে, তো আমাকে ইথিক্যালি ঠিক থাকতে হবে, আনইথিক্যাল হওয়া যাবে না, এমন কিছু করা যাবে না যেটা কিনা আমাদের বিহেভিয়ারকে বা আমাদের প্রফেশনালিজমকে ধ্বংস করে, এরকম কিছু করতে পারা যাবে না। তো এক্ষেত্রে আমাদেরকে ইথিক্যালি ঠিক থাকতে হবে। ফাইন, এবার চলে আসেন প্র্যাকটিস। আর ওই রেডি টু প্র্যাকটিস? আমরা এখন এমসিকিউ মক দিব। গভর্নেন্সটা আরেকটু বলবেন? গভর্নেন্স মানে হচ্ছে আপনি আপনার এই কি বলে,
আপনি আপনার এখানে এমন ভাবে নীতি নির্ধারণ করবেন যাতে করে আপনি আপনার আসল উদ্দেশ্য থেকে ব্যাহত না হয়ে যান, মানে আসল উদ্দেশ্য যাতে ঠিক থাকে। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, মানে আমার আসল উদ্দেশ্য পাস করানো, তো আমার গভর্নেন্স এমন ভাবে করতে হইব যাতে করে আমি পাস করাই, মানে স্টুডেন্টরা পাস করায়। আর গভর্নেন্স মানে হচ্ছে নীতি নির্ধারণ, যেটার মাধ্যমে প্রতিষ্ঠান চলে। এবার আসেন এমসিকিউ পরীক্ষা। তো আমরা প্রথমে আমরা এখানে এখন আমরা অলরেডি অনেক দূরে চলে আসছি। আমরা চলে আসছিলাম কোথায়? 4 নাম্বারে চলে আসছি। তো আমরা 1 থেকে 4 পর্যন্ত যাই। 1 থেকে 3 পর্যন্ত তো আমরা আগেই পড়াইছি, তাই না? আর আজকে 4 পড়াইছি নাকি? এবার আসেন পরীক্ষা দেন। রেডি? কে কার আগে দিতে পারবেন? যে প্রথম হবে। টোটাল এখানে ধরেন কথার কথা এই প্রশ্নে সুব্রত অ্যান্সার করছে, আমি এটা দেখাইতাম না, দাঁড়ান এটাকে বাদ দিই। এই প্রশ্নে ধরেন সুব্রত অ্যান্সার করছে, এটা নামের পাশে সবার আগে সুব্রত, যে যার আগে অ্যান্সার করবে তার নাম লেখা হবে। তো সবার শেষে এখানে যোগ করা হবে যে কার ভোট, মানে কে সবচেয়ে বেশি জয়ী হয়েছে, তো সে হবে প্রথম। 2 নাম্বার জন হচ্ছে দ্বিতীয়, 3 নাম্বার তৃতীয়। প্রথম জনের 500 ডিসকাউন্ট, দ্বিতীয় জনের ধরেন কেউ যদি রিটেক নেয় তার কত টাকা? 2000 টাকা রিটেক নিয়ে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে সুব্রতর বেলা এটা হবে না, কারণ সে আগে একবার পড়ছিল, তো সে পারবে অনেক কিছু। এটা সম্পূর্ণ নতুন স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তা আপনারা চাইলে লিঙ্কটা সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন যাতে করে তারা উপকৃত হতে পারে। নতুন স্টুডেন্টদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যদি ডিসকাউন্ট পাইতে চান উত্তর দেন। এতক্ষণ যাবত ছিলেন, আসেন। এটা অলরেডি অনেকে দেখি ফেলছে উত্তর, সো আর বলে লাভ নাই, তাও একবার নিতেছি। বলেন এটার উত্তর কি হবে? কি হবে অ্যান্সার? এ হবে। সাব্বির আহমেদ সবার আগে বলছে। যারা আমাদের এখানে অলরেডি পুরাতন স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে বলবো, তারা উত্তর দিয়েন না, নতুনদেরকে সুযোগ জি দেন, দাদা। ঠিক আছে? আচ্ছা দাদা, জি দাদা। ওকে, নতুনরা উত্তর দিবে। নতুনরা উত্তর দিলে নতুনরা ডিসকাউন্ট পাবে, ক্লিয়ার? আর আপনারা অবশ্যই ক্লাস লিংকটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন যাতে করে সবাই এটা দেখে উপকৃত হতে পারে, ঠিক আছে? এবার প্রথমটার উত্তর কি বলছেন? এই বলছি এ বলছেন। তো এটা অলরেডি আগে বলে ফেলছে, তো এখানে আর কিছু বলার নাই। এভাবে করে আলাদা করে কিছু কি আর বলবো। তো কিন্তু ঘটনা হলো যে এটার উত্তর কি এ নাকি অন্য কিছু কেউ বলতে চান সেটা বলেন আগে। সি ভাইয়া। আরিয়ান হোসেন নামে একজন আছে, উনি মনে হয় কি বলতে নাকি? সি সি কন্ট্রোল পারফরম্যান্স অফ কালেক্টিভ ফোর্স। আচ্ছা, আপনি কি উত্তর দেখছেন কোনো জায়গায়? না হঠাৎ করে কি দেখা গেছিল? আচ্ছা, এটা তো ক্যারেক্টারিস্টিক ওনার শেয়ারড উত্তর বাই হইছে, অল আপনি কি আমাদের অর্গানাইজেশন। সাথে আপনার আছেন? নট প্রফিট অর্গানাইজেশনে তো প্রফিট ম্যাক্সিমাইজেশন হবে না, সো ওই সেন্সে Exactly. বললাম আর কি। ওকে, গুড। তার মানে এখানে আরিয়ান ভাই জয়ী হয়েছে, এটার উত্তর সি, ঠিক আছে? ক্লিয়ার? তার মানে আপনারা যারা বলছেন তাদের উত্তর ভুল আছিল। ওকে, এবার আমরা সেকেন্ডটাতে যাব। তো সেকেন্ড কোশ্চেনে যাওয়ার আগে আমি আবার আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আপনারা ক্লাস লিংকটা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন যদি আপনি উপকৃত হয়ে থাকেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্লাস লিংকটা শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? আমি এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি, ঠিক আছে? এটা যারা কিনা ভর্তি হন নাই তাদের জন্য অ্যাপ্লিকেবল, সো কুইক। এই রে, এটার উত্তর দেখে ফেলছি। আচ্ছা যাই হোক, এটার উত্তর গেছে কে? এটা দেখে লাভ নাই, দেখে ফেলছেন না উত্তর? জি ভাইয়া। হ্যাঁ, এটার উত্তরও সি ছিল। আচ্ছা, দুইটার উত্তর গেছে গা, ফাইন। এবার বলেন এটার উত্তর কি? দ্রুত, যে আগে বলবেন সে পুরস্কার পাবেন। বি। না, সুব্রত বলে তো লাভ নাই, সুব্রত প্রিভিয়াস স্টুডেন্ট ছিল আমাদের, তো পারতে ভাই, পারে। বি। তারপর অন্য কেউ? বি। লোকাল গভর্নমেন্ট অথরিটি হবে। লোকাল গভর্নমেন্ট অথরিটি। আচ্ছা, এখানে আমি তাফসির টাইম যিনি আছেন, আপনি কি আমাদের এখানে পড়েন? উনি আগে উত্তর দিছে নিউ আমাদের স্টুডেন্টের বাইরে। আপনি কি পড়েন? এবার নিউ অ্যাডমিট হয়েছেন না? আচ্ছা, তাহলে আরিয়ান হোসেন ভাই এখানে আবার জয়ী হয়ে গেছে মনে হয় নাকি? ভাই, আমি এবার আমরা বললাম। উত্তরের দিকে যাই। উত্তর কি হইলো? তার মানে কি ভাই জয়ী নাকি? ওকে, এবার আসেন এর পরেরটাতে। এ রে, আমার এটা এত দ্রুত উঠে কেন? ভাই আমরা আচ্ছা, দেখিনি, ভাবছেন। আমরা দেখিনি। সি উত্তর। এটা তো উত্তর দেখে ফেলছে, অনেকে দেখে ফেলছে, সো এটা বাদ, এটা এখানে আসবে না। এবার বলেন এটা কি? দ্রুত দ্রুত। সি হবে নেচার অফ দ্য আউটপুট। নেচার অফ দ্য আউটপুট। এখানে বাবা, আরিয়ান ভাই এখনো বলছে সি। আচ্ছা, এবার আমরা সোজা চলে আসি উত্তরে, কি সি? অতএব হইছে। আরিয়ান ভাই আপনি কি আমাদের এখানে আছেন? ভর্তি হয়েছেন?
না 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 ফোন নাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা কি ওকে আসেন এবার হচ্ছে পরেরটাতে চলে যাই। বলেন এটার উত্তর কি? দ্রুত দ্রুত, ক্লাস শেষ করতে হবে। সি কালেকটিভ আউটপুট। সি হবে কালেকটিভ আউটপুট এক্সিডিং দ্য সাম। আর একটা বিষয়, এখানে রাহাত আলম তন্ময় আহমেদ তো ভর্তি হয়েছেন না? তন্ময় আহমেদ, জি ভাই আমি। জি জি, তাইলে আপনারা একটু উত্তর না দেন, আপনারা নিজের মনের মধ্যে রাখেন, দেখেন বাকিরা কি উত্তর দেয়, উত্তর তো আমি বলবো তাই না? আচ্ছা ওকে, যারা ভর্তি হন নাই তাদেরকে একটু সুযোগ দেন, ঠিক আছে? হ্যাঁ, এটা কি বলছে, এটার উত্তর কি বলছেন আমি একটু ক্লাস করছি। আরিয়ান ভাই? ওই যে দ্য কালেকটিভ আউটপুট এক্সিডিং দ্য সাম অফ ইন্ডিভিজুয়াল আউটপুট, এটা। আচ্ছা, এটাও ওনার উত্তর ভাই। আমার মনে হয় উনি প্রথম পুরস্কার অলরেডি পেয়ে গেছে, এবার ওনারা কেউ বিট করা অনেক কষ্ট হয়ে যাবে। নতুন কেউ নাই যারা কিনা আজকের ক্লাস করতেছেন, উত্তর দিতে চান, উনি কিন্তু 500 টাকার ওনার হয়ে যাবে। হ্যাঁ, পুরাতনদের কোনো সুযোগ নেই। না না, পুরাতনদের সুযোগ নেই ভাই, পুরাতনদের সুযোগ নেই। এটা মনে করেন হঠাৎ করে মাঝে মাঝে লটারি দেয় না, এটা লটারির মতো, হঠাৎ করে আমার মাথায় আসছে যে আজকে থেকে এটা দিব, তো এটা তাই হঠাৎ করে আসছে। আসেন এবার হচ্ছে কোথায়, বলেন এটার উত্তর কি? যারা নতুন তাদের উদ্দেশ্যে দ্রুত, বাকিরা আর কেউ বলবে না। বলবো সি হবে এবারও। সি হবে এটা উত্তর। আচ্ছা, এবার আপনারা বলতেছেন সি। ওকে, এবারও সি, ঠিক আছে। দাদা আচ্ছা, আপনার by the way, অ্যানসার কি এখানে সব সি নাকি? না, আমি কেন সেটা বলবো ভাই, আমি কেন এটা বলবো, অ্যান্সার কি সি হবে কেন, তাই না? আপনি উত্তর আগে দেখেন। এবার বলেন এটার উত্তর কি? বি হবে উত্তর। বি নাম্বার। বাংলাদেশ হবে নেটওয়ার্ক অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। সবার আগে কে উত্তর দিছে? ভাই আমি তাইলে আপনারা তো সবাই আগের পুরাতন স্টুডেন্ট, তো আরিয়ান ভাই মনে হয় নতুনের মধ্যে উত্তর দিছে হ্যাঁ নাকি? আমি যে নতুন। আপনি নতুন বলতে আপনি ভর্তি হন নাই? না ভাইয়া ভর্তি হয়নি। আপনি এর আগের ব্যাচে পড়ছেন না আমার কাছে, আমি তো চিনি মনে হয় আপনার। পড়ছি বাট এই কোর্স পড়ি নাই, এই কোর্স পড়ি নাই তো। ও, এই কোর্স পড়েন নাই তো আপনি এতক্ষণ বলেন নাই কেন? আমি তো বলছি বিতে দুই নাম্বারটা আমি বলছিলাম, আপনি হয়তো শুনেন নাই। আচ্ছা, এখানে তো আপনি বলছেন, আর কোনটাতে বলছেন? হ্যাঁ ভাই আমি সেকেন্ডটাই বলছিলাম। আচ্ছা, আরিয়ান ভাই সেকেন্ডটাই আগে- বলছেন। হুম, আচ্ছা, আমরা তাহলে একটু সেকেন্ডটাই ফিরে যাই, এখানে বলছেন না? কোথায়, কোনটাতে? জি, জি। সেকেন্ডটা ভাই, সেকেন্ড কোশ্চেন ছিল জি। না, সেকেন্ডটা তো দেখা গেছিল মনে হয়, কারণ আমরা উত্তর নিই নাই। থার্ডটা সেকেন্ড কথা। আচ্ছা, তাইলে আমরা এখানে আরিয়ান ভাইয়াকে রাখলাম না, তাও আরিয়ান ভাই প্রথমে আছে। যদি উনি পড়তে চায় উনি 500 টাকা ডিসকাউন্ট পাবে কোর্স ফি থেকে, এটা ওনার ইচ্ছা, উনি কি থাকবে কিনা। আচ্ছা, এবার আসেন, তাইলে এখানে উত্তর দিয়ে গেছে। এবার আসেন 2 নাম্বার টপিক আমাদের কিন্তু শেষ হয়েছিল, এবার বলেন এটার উত্তর কি হবে? সি 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 হবে উত্তর। সি হবে। এখানে কে এটা তো উত্তর আগে আগে একবার দিচ্ছে ছিল। সবার আগে? আমি দিছি। রাহাত আলম, এটা এর রাহাত আগে আলম তো ছিল ভর্তি হয়ে গেছে। কোশ্চেনটা। এটা তো কি ছিল? ফার্স্টেই হয়ে গেছিল, কোশ্চেন এটা আগেও আসছিল। ছিল ও আচ্ছা, ভাইয়া। এটা রিপিট ছিল না? আচ্ছা, তাহলে এটা বাদ দিই, খেয়াল করিনি, আমি খেয়াল করিনি। এটাও কি আগে আসছিল নাকি? এটাও আগে হ্যাঁ। ছিল। হুম, ভাই সি। আচ্ছা, এটাও তো মাত্র এটা বললেন। এটা এটাও সেম হইছে। প্রবলেম আপনার বইতে হইছে, এটা পরে না হইছে। রিপিট হয়? কি বিটা বলছেন, এটাও কি রিপিট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ ভাই এগুলো রিপিট সব হইছে। রিপিট। রিপিট হয়েছে। সি হবে উত্তর। হোয়াট ইজ বিজনেস হচ্ছে, দাঁড়ান, এখানে কোনো কারণে কি বইতেও মনে হইছে, দেখছি অনেক। দেখি তো, এখানে এটাও কি রিপিট হয়েছে নাকি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, বুঝছি। এটা এটাও রিপিট হয়েছে মনে হয়। এটাও রিপিট। যে এটা হয়েছে সাইনেরজিও রিপিট হয়েছে, সবগুলো রিপিট হচ্ছে। কন্ট্রোল পারফরমেন্সও হয়েছে, সোশ্যাল অ্যারেঞ্জমেন্টও হয়েছে মনে হয় না? আচ্ছা, গেল। আচ্ছা, হোয়াট স্টেক হোল্ডার ইন বিজনেস, এখানে আসি 3 নাম্বার টপিক। এটা কি? ভাই এটা হইছে। এটা তো আগে গেল। কি রে ভাই, সবগুলো তো দাঁড়ান সেম দাঁড়ান, এক কোশ্চেন। মিনিট, সব রিপিট। একটা মিনিট দাঁড়ান। না না, সব শেষ হয় নাই, মাত্র শুরু হয়েছে।
আচ্ছা, এটাও কি রিপিট নাকি? রিপিট হ্যাঁ ভাই বাবা আজকে মা আচ্ছা, এটাও repeat। আচ্ছা, আমরা মোটামুটি একটা তো মার্ক করছি। আমরা এরপরের টপিকে যাই, এরপরের টপিকে যাওয়ার পরে হচ্ছে এটা করতেছি। ওকে, এবার আমরা আবার ক্লাসে ফেরত যাই। দাদা আসেন, মিশন, গোল, প্ল্যান, স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো এখানে যে সেকশন ওভারভিউটা আছে এটা আপনারা একবার দেখে নিবেন। ঠিক আছে, এখানে সেকশন ওভারভিউটা একবার দেখে নিবেন। আর এখন অবধি আমাদের যে এই পরীক্ষাটা নিছি আমরা, এটার মধ্যে কি হবে, প্রথম বিজয় এখন পর্যন্ত আরিয়ান ভাই, আরিয়ান ভাই তো, হ্যাঁ আরিয়ান ভাই আছে। আর এর পরবর্তী বিজয় হচ্ছে ইকরা, তিনি আছেন। তার মানে ইকরার পুরস্কার থাকবে 300 টাকা। আর 100 টাকা পুরস্কার বিজয়ী এখনো কেউ নাই। এবার আসেন, মিশন, গোল, প্ল্যান, স্ট্যান্ডার্ড। তো এগুলো অলরেডি সেকশন ওভারভিউতে যেগুলো বলা আছে এগুলো আমরা নিচে গিয়ে পড়বো, তো এটা আপনারা পড়ে নিবেন। এখানে আর আমি আলাদা করে কিছু বলতেছি না, ডিরেক্ট নিচে চলে যাচ্ছি। আসেন, প্ল্যানিং এন্ড কন্ট্রোল সিস্টেম। এখানে কি বলছে, ডিসাইডিং হোয়াট দে ওয়ান্ট টু ডু টু অ্যাচিভ দেয়ার প্রাইমারি অবজেক্টিভস। তো তার মানে কি, এখানে প্ল্যানিং এন্ড কন্ট্রোল, এখানে বলছে বিজনেসেস নিড টু ডিরেক্ট দেয়ার অ্যাক্টিভিটিস, বিজনেসকে তাদের অ্যাক্টিভিটি পরিচালনা করতে হয় কিসের মাধ্যমে, বাই ডিসাইডিং হোয়াট দে ওয়ান্ট টু ডু, তারা কি করতে চায় আগে সেটা ডিসাইড করতে হবে। টু অ্যাচিভ দেয়ার প্রাইমারি অবজেক্টিভ, তাদের প্রাইমারি অবজেক্টিভ অর্জন করার জন্য। এরপরে কি, ডিসাইডিং হাউ অ্যান্ড হোয়েন টু ডু ইট, কখন এবং কিভাবে সেটা করতে হবে। অ্যান্ড হু ইজ টু ডু ইট, এবং কে এই কাজটা করবে। এরপর হচ্ছে চেকিং দ্যাট দে অ্যাচিভ হোয়াট দে ওয়ান্ট, এটা চেক করা যে তারা কি চায়। ঠিক আছে, এটা চেক করা মানে চেক করা যে তারা যেটা চাইছে ওই চাওয়াটা কি পাইছে কিনা। দে অ্যাচিভ হোয়াট দে ওয়ান্ট, তারা যে জিনিসটা চাইছিল সেটা সে অ্যাচিভ করতে পারছে কিনা। আর এরপর হচ্ছে টেকিং কন্ট্রোল অ্যাকশন টু কারেক্ট এনি ডেভিয়েশন, যদি কোনো পার্থক্য থাকে তাহলে ওই পার্থক্যটা কেন হয়েছে সেটা এগেনস্টে কারেক্ট অ্যাকশন নিতে হবে, যাতে করে কন্ট্রোল অ্যাকশন নিতে হবে, যাতে করে ওই কোনো যদি ভুল থেকে থাকে সেটা কারেক্ট হয়ে যায়। ওকে, এবার এখানে যেই ক্রমটা আছে এটা আপনারা একবার দেখে নিবেন। তা প্রথম হচ্ছে অবজেক্টিভ সেট করতে হবে, সেটা অনুযায়ী প্ল্যান এবং স্ট্যান্ডার্ড সেট করতে হবে, সেটার ভিত্তিতে অ্যাকচুয়াল পারফরমেন্স করবেন। অ্যাকচুয়াল পারফরমেন্স করে কম্প্যারিজন করবেন পারফরমেন্সের সাথে, আপনার প্ল্যানের সাথে, যে আপনি যে পারফরমেন্স বের হয়েছে ওইটা আর আপনি যে প্ল্যান করছিলেন ওইটা সিমিলারিটি আছে কিনা। যদি ডেভিয়েশন থাকে তাহলে কন্ট্রোল অ্যাকশন নিবেন, হয় অ্যাকচুয়াল পারফরমেন্সে, আদারওয়াইজ প্ল্যানিং স্টেজে কন্ট্রোল অ্যাকশন নিবেন। কোন মানে এটা আপনাকে ডেভিয়েশন দেখে বুঝতে হবে যে কোথায় আপনার কন্ট্রোল অ্যাকশন নেওয়ার দরকার। এটা কি প্ল্যানিং এ ভুল ছিল, তাহলে আমি প্ল্যানিং চেঞ্জ করব। আর এটা কি প্ল্যানিং ঠিক ছিল কিন্তু পারফরমেন্স করার সময় ভুল করছি, তাহলে পারফরমেন্স যেখানে করতেছে ওইখানে চেঞ্জ করব। এবার হচ্ছে অন টার্গেট নো, যদি কোনো কারণে সবকিছু ঠিকঠাক থাকে মানে অন টার্গেট থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে নো কারেক্ট অ্যাকশন রিকোয়ার্ড, সেক্ষেত্রে আর কোনো অ্যাকশনের দরকার নেই। এবার আসেন মিশন। দাদা এখন আমরা আমাদের কয়টা পর্যন্ত হবে দাদা? আমরা বেশিক্ষণ নিব না, আশা করি, দেখি না এখানে আর সেই কত রীতি বৃষ্টি উঠতে আছে। হবে, সেই রীতি উঠতে আপনার হবে না দাদা না, আমার। বুঝতে পারছি আমাদেরও উঠতে হবে, মানে আমি নিজেও সকাল ভোর 5টা বাজে আমার ক্লাস নিতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখেন তো কোথায় যেন ছিলাম আমরা। আমাদের এখানে আর কয় পৃষ্ঠা বাকি আছে একটু দেখেন তো কুইক, আপনারা বইয়ে দেখেন কয় পৃষ্ঠা বাকি আছে। 5 পেজ। 4 পেজ। এরপরে চ্যাপ্টার শেষ নাকি? জি হ্যাঁ, তাইলে তো হয়েই গেল, তাহলে এটা শেষ করে দিই। দেখেন, 5 পেজ। আচ্ছা ওকে, 5 পেজ কোনো ব্যাপার না, মন দেন। মিশন, দ্য ওভারঅল ডিরেকশন অফ এ বিজনেস ইজ সেট বাই ইটস মিশন। তার মানে একটা ব্যবসা কিভাবে যাবে এটা মিশনের মাধ্যমে সেট করা হয়, মানে একটা ব্যবসা কিভাবে করে পরিচালনা করা হবে এটা সেট করা হয় তার মিশনের মাধ্যমে। আমি এখন মিশন, ভিশন আর গোল এই তিনটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই দিব, যেটা কিনা নোবেল প্রফেশনাল একাডেমির মাধ্যমে, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। ঠিক আছে, আমরা আগে আমাদের সংজ্ঞাগুলা দাগাই, তিনটা পড়াই,
এরপরে গিয়ে একটা উদাহরণ দিব যেটা তিনটা জিনিসকে ক্যাপচার করবে, তাহলে আপনার আইডেন্টিফাই বা ডিফারেন্সিয়েট করাটা ইজি হবে। তো মিশন হচ্ছে কি, যে দা ওভারঅল ডিরেকশন হবে বিজনেস, বিজনেসটা কোন দিকে যাইতেছে ইজ সেট বাই ইটস মিশন, মিশনের মাধ্যমে এটা সেট করবে যে বিজনেসটা কোন দিকে যাইতেছে। এবার মিশন, দা বিজনেসের বেসিক ফাংশন ইন সোসাইটি, মানে একটা ব্যবসায় তার সোসাইটিতে যেভাবে পরিচালিত হয় তার যে বেসিক ফাংশনটা, এটাই হচ্ছে মিশন, এক্সপ্রেসড ইন টার্মস অফ হাউ ইট স্যাটিসফাইড ইজ ভ্যারিয়াস স্টেক হোল্ডার। এটা মিশনের মাধ্যমে প্রকাশ করা হয় যে সে তার স্টেক হোল্ডারদেরকে কিভাবে করে স্যাটিসফাই করতেছে। আপনারা এখন যদি নাও বুঝেন, একটু বড় উদাহরণ দিলে সব বুঝে যাবেন, এখন শুধু দাগান, ঠিক আছে? এবার আসেন ভিশন। ভিশন কি, সাম বিজনেসেস অলসো হ্যাভ এ ভিশন অফ দ্য ফিউচার স্টেট অফ দ্য ইন্ডাস্ট্রি অর বিজনেস হুইচ ডিটারমাইন্স হোয়াট ইট মিশন শুড বি। অর্থাৎ ভিশন হচ্ছে সেটা যেটা কিনা ফিউচার স্টেট, যেটা কি ফিউচার স্টেট, এবং এটার মাধ্যমে বোঝা যায় যে তার ভিশন কি হওয়ার দরকার। এবার হচ্ছে গোল, গোল কি, এ ডিজায়ার্ড ইন রেজাল্ট, যেটা কিনা সে চিন্তা করে। অর্থাৎ ধরেন আমি চিন্তা করতেছি যে আমাদের ডিজায়ার্ড ইন রেজাল্ট কি, সেটাই হচ্ছে আমার গোল হবে। এখন এবার আমি উদাহরণে চলে আসি, তিনটা সংজ্ঞা তো দিছি, মিশন, ভিশন, গোল। এবার উদাহরণে আসি, ধরেন উদাহরণটা নোবেল প্রফেশনাল একাডেমি দিয়ে দিচ্ছি। এখন আমি যদি বলি যে নোবেল প্রফেশনাল একাডেমি, নোবেল প্রফেশনাল একাডেমি হচ্ছে চায় তারা যেন পুরা বাংলাদেশে আমরা এটা অলরেডি আমাদের আগের উদাহরণও দিছিলাম, যেটা আমাদের 2023 সালের প্রথম সেশনের ক্লাস ছিল, সেখানে আমরা বলছিলাম 2023 না 24-এর প্রথম সেশনের ক্লাস ছিল, যেখানে আমরা বলছিলাম যে 2024-এ নোবেল প্রফেশনাল একাডেমি হবে বাংলাদেশের লিডিং প্রফেশনাল একাডেমি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ভিশন, এটা হচ্ছে আমাদের কি ভিশন, এটা হচ্ছে আমাদের ভিশন। আগে একটা একটা করে বলি শুনেন। এবার এই ভিশনটাকে করতে হইলে আমাদেরকে অলওয়েজ কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে, তার মানে নোবেল প্রফেশনাল একাডেমি সবসময় কোয়ালিটিফুল সার্ভিস দেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মিশন, এটা আমাদের কি মিশন। আর গোল কি, গোল হচ্ছে যেটাকে নাম মানে নিউমেরিক্যাল কোয়ান্টিটিতে প্রকাশ করা যায়, মানে এটাকে পরিমাপ করা যায়, তখন সেটাকে গোল বলে। ঠিক আছে, তাহলে গোল কি হইতে পারে, ধরেন আমি বললাম যে নোবেল প্রফেশনাল একাডেমি আগামীবার বা আপকামিং যে এক্সাম গুলো আছে এগুলাতে আইসিবির ধরেন টোটাল পাশের 25% দখল করবে, এটা হচ্ছে আমাদের গোল। এটা হচ্ছে আমাদের কি গোল। গোল কি আমি কোয়ান্টিফাই করতে পারছি না? জি জি পারছি পারছি, তো এটা হচ্ছে আমার কি গোল। তাহলে এবার আমি কি বুঝাতে পারছি, তো আমার কি এটা কি ডিজায়ার্ড ইন রেজাল্ট না? আমি কি চাই, আমি চাই যেমন আমি মাঝে মাঝে একটা কথা বলি যে বিসিএস কনফিডেন্স, যদি এটা কনফিডেন্সের প্রমোশন করা হয়ে গেল, ওরা আমাকে টাকা পয়সা দেয় নাই, বাট এটা সত্য যে ধরেন পুরা বাংলাদেশে প্রতিবার বিসিএস পরীক্ষা দিলে ওইখানে যতজন স্টুডেন্ট থাকে তার অন্তত 10% থাকে কনফিডেন্সের স্টুডেন্ট। ঠিক আছে, তো তাদের স্টুডেন্ট সংখ্যাও বেশি থাকে বেসিক্যালি, আর তাদের কোয়ালিটিফুল সার্ভিসও তারা বিসিএস এ দেয়। আমি নিজেও এখানে কোচিং করছিলাম অ্যাজ এ স্টুডেন্ট। ঠিক আছে, তো এখন তার মানে কি দেখা যাচ্ছে যে তাদের ওই জিনিসটাকে তারা কোয়ান্টিফাই করতে পারছে না। ঠিক আছে, হ্যাঁ, তো তার মানে গোল হচ্ছে সেটা যেটা কিনা একটা ডিজায়ার্ড ইন রেজাল্ট থাকবে, যে আমি কি চাই, কতটা চাই, এটাকে আমি প্রকাশ করতে পারবো সংখ্যায়। এবার আসেন গোলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। তো দুই ভাবে কি কি, একটা হয়েছে নন অপারেশনাল এইম যেটাকে বলা হয় কোয়ালিটেটিভ গোল, আর একটা বলা হয়েছে অপারেশনাল অবজেক্টিভস যেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ গোল। একটু আগে আমি যেটা বলছি সেটা কোনটার মধ্যে পড়ছে বলেন তো? অপারেশনাল অবজেক্টিভ, কোয়ান্টিটেটিভ। অপারেশনাল অবজেক্টিভ বা কোয়ান্টিটেটিভ গোল। এখন আমি যদি বলি নোবেল প্রফেশনাল একাডেমি কোয়ালিটেটিভ গোল কি হইতে পারে বলেন তো? পাস করানো। এরা পাস করছে না না, পাস করানো, স্কিল আছে এখানে ভালোভাবে সাবজেক্টগুলো সিলেবাসগুলো কমপ্লিট করানো। এক্স্যাক্টলি এগুলো তো ভালোভাবে মিশন। সিলেবাস গুলো কমপ্লিট করা, বা আমাদের মধ্যে যদি এটা থাকে যে আমরা আমাদের এখানে যত স্টুডেন্ট থাকবে, ঠিক আছে, তাদের 95% স্টুডেন্টই স্যাটিসফাইড থাকবে, 100% কোনোদিন স্যাটিসফাই করা যায় না, এটা বাস্তবতা। ঠিক আছে, কেন যাবে না? ধরেন কথার কথা, এখানে একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো যে দাদা, এটা জাস্ট উদাহরণের জন্য বলতে, আপনার যা ভালো লাগে জিজ্ঞেস করেন, তাদের কোনো সমস্যা নেই, বাট একটা সময় পরে দেখা যাবে কি, ধরেন কথার কথা জিজ্ঞেস করলো দাদা ডিজায়ার্ড মানে কি? ঠিক আছে, আমি যদি বলি যে গুড বিহেভিয়ার, এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে দাদা গুড মানে কি,
এখন গুড মানে কি, আমি যদি তারা এটা বলতে যাই, ধরেন কথার কথা, তাহলে কি বাকিরা খেপে যাবো না? যাইবো? ধরেন আমি বললাম যে গুড মানে ভালো, এখন বাকিরা অনেকে খেপে যাবো না? বলবে যে ওমা এটা বলতে এতক্ষণ লাগাইছে কেন, এটা বুঝাতে এতক্ষণ লাগাইছে কেন, এটা তো সোজা, আমরা সবাই বুঝি গুড মানে ভালো, তাই না? তাইলে 100% কি আমি স্টুডেন্টদের মানে স্যাটিসফ্যাকশন রাখতে পারছি? পারি নাই, কারো না কারো তো মন ক্ষুণ্ণ হইব। আবার যদি ওই একজনের গুডের কথা না বলি, তাহলে ওই একজন মনে কষ্ট হইব না? হইব? জি। এই কারণে বলছি 100% সম্ভব না। এবার দেখেন, ওই যে এটা অ্যাসুরেন্সের মতো, কোনো কিছুতে 100% কোনোভাবেই সম্ভব না। এবার দেখেন, ওই যে তাই বলে অ্যাবসলিউট কোনোভাবে হয় না, রিজনেবল, আইদার রিজনেবল অর লিমিটেড। এবার দেখেন, এবার কি হচ্ছে, তাও আমি আপনাদেরকে বলবো, যা বুঝবেন না আপনারা জিজ্ঞেস করবেন, যাই বুঝবেন না জিজ্ঞেস করবেন। এবার আসেন, তাহলে আমরা কোয়ালিটেটিভও বুঝিয়ে ফেলছি আর কোয়ান্টিটেটিভও বুঝিয়ে ফেলছি। কোয়ান্টিটেটিভ গোলকে বলা অপারেশনাল কোয়ালিটেটিভ অবজেক্ট। গোলটা আরেকবার একটু কোনটা? ক্লিয়ার বলতে, কোয়ালিটেটিভটা। কোয়ালিটেটিভ, আচ্ছা। কোয়ালিটেটিভ গোল মানে হচ্ছে এটাতে কোনো অপারেশনের দিক থেকে আমি এটা, ধরেন আমার যদি স্টুডেন্টের সংখ্যা পাস করে, কিংবা আমার যদি মনে হয় যে আমি আগামী ব্যাচে টার্নওভার এত লাখ টাকা ক্রস করব, বা আমার গতবার থেকে এবার এত পার্সেন্ট সেল বাড়াবো, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আমার অপারেশনাল অবজেক্টিভস, তাই না? আর নন অপারেশনাল যেটা, ওইটাকে এইম, মানে এখানে বলা হচ্ছে নন অপারেশনাল এইম, এটা অবজেক্টিভের মধ্যে পড়তেছে না। কজ কি? কজ স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু আমার মানে ওই যে যেটাকে বলো হায়ারার্কি অফ অবজেক্টস ছিল না, ছিল ওইখানে জি, কি জি। এটা প্রথম স্তরে ছিল? না, না, সেকেন্ড সেকেন্ডারি ছিল। তো এটা হচ্ছে আমার কোয়ালিটেটিভ, মানে এটা আমার কোয়ালিটিকে এনশিওর করার দিকে যাচ্ছি, কিন্তু এটাতে আমার কোনো আলাদা করে এক্সট্রা বেনিফিট বিষয়টা এমন না, ঠিক আছে? যেটা নিউমেরিক্যাল ভ্যালুতে প্রকাশ করা যাবে না, ওইটাই হচ্ছে কোয়ালিটেটিভ। এই ওইটা হচ্ছে কোয়ালিটেটিভ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেটা নিউমেরিক্যালি আপনি প্রকাশ করতে পারবেন না। তো এখানে আমি প্রকাশ করতে পারি যে এখানে অধিকাংশ স্টুডেন্টই স্যাটিসফাইড। এখানে আপনার ওই যে পার্সেন্টেজ দিয়ে ওইভাবে করে প্রকাশ করা যাচ্ছে না। তো যেটা নিউমেরিক্যালি প্রকাশ করা যাচ্ছে না, এটাই হচ্ছে কোয়ালিটেটিভ। আর যেটা নিউমেরিক্যালি প্রকাশ করা যাচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটি। ক্লিয়ার? জি ভাই। ওকে, এবার বলছে যে ক্যারেক্টারিস্টিক্স ও অপারেশনাল অবজেক্টিভ, এটা স্মার্ট হইতে হবে, যেটা স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড। মানে এটা অবশ্যই স্পেসিফিক থাকতে হবে। মানে অপারেশনাল অবজেক্টিভ আমি বলছি কি, যে আমাদের হয়তোবা সেল বাড়াইতে হবে, কিংবা আমাদের কি ওই যে পাস 25% পাস করানো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি স্পেসিফিক, মেজারেবল, এটা পরিমাপ করা যাচ্ছে, অ্যাচিভেবল। তা এমন কোনো কিছু, এখন আমরা কি পারি না যে আইসিবি সার্টিফিকেট লেভেলে যত পাস করতেছে 25% নোবেল প্রফেশনাল একাডেমির হইতে পারে, পারে কিনা? এটা কি পারে নাকি পারে না? জি পারে। অবশ্যই পারে। ধরেন অন্তত আগামীবার না হইলে এর পরের বার পারবো, মানে এটা পারবো। সৃষ্টিকর্তা কৃপায় যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে, নোবেল সাহেব বেঁচে থাকে, সুস্থ মস্তিষ্কের থাকে, এবং তার কোনো দৈব দুর্ঘটনা ঘটিত কোনো ক্ষতি না হয়ে যায়, তাহলে এটা সম্ভব। এটা আজ না হয় কাল, শুধু একটু সময়ের অপেক্ষা। এবার হচ্ছে কি অ্যাচিভেবল, তাহলে এটা হচ্ছে অ্যাচিভেবল, মানে আমরা যদি আসলে পারি তাহলে অ্যাচিভেবল। আমি যদি বলি যে 100% স্টুডেন্টই নোবেল প্রফেশনাল একাডেমির হবে, এটা কি অ্যাচিভেবল? না, না, এটা অ্যাচিভেবল না, কারণ সবাই তো কোচিং করবে না, তাই না? সিম্পল কথা, ঠিক আছে? এবার হচ্ছে কি রিলেভেন্ট, এখন এটা কি প্রাসঙ্গিক না? অফকোর্স প্রাসঙ্গিক, আর এটা একটা নির্দিষ্ট টাইম বাউন্ড আছে না? আমরা একটা কি বলছি যে এত সালের মধ্যে, এভাবে করে বললাম না? তার মানে এটা কি টাইম বাউন্ড থাকতে হবে। আমরা কি তাহলে বুঝতে পারছি সবকিছু? জি। ওকে, জি ভাইয়া। এবার আসেন দা পারপাস অফ সেটিং অপারেশন অবজেক্টিভ। কেন অপারেশন অবজেক্টিভ কে সেট করা হয়, কেন করা হয়? ইমপ্লিমেন্ট দা মিশন, মিশনকে ইমপ্লিমেন্ট করার জন্য। পাবলিসাইজ দা ডিরেকশন, ডিরেকশনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। অ্যাপ্রাইজ ওয়েদার ডিসিশন আর ভ্যালিড, এটা দেখার জন্য যে আমি যে ডিসিশন গুলো নিছি এগুলো ভ্যালিড কিনা, এগুলো আসলে কাজে দিতেছে কিনা। অ্যাসেস এন্ড কন্ট্রোল অ্যাকচুয়াল পারফরমেন্স, এবার বাস্তব যে পারফরমেন্স আছে ওইটাকে আপনি যদি অপারেশন অবজেক্টিভ সেট করেন, তাইলে তো আপনি এটাকে অ্যাসেস করবেন যে দেখি কত পার্সেন্ট হয়েছে, দেখি কত পার্সেন্ট হয়েছে, তাই না? ওইটার মাধ্যমে আপনি জিনিসটাকে অ্যাকচুয়াল, মানে কন্ট্রোল পারফরমেন্সটাকে আপনি কি করবেন, মানে অ্যাকচুয়াল পারফরমেন্সটাকে আপনি কন্ট্রোল করবেন, এবং আপনি সেটাকে অ্যাসেস করবেন। মানে কিছুদিন পর পর দেখবেন যে কত পার্সেন্ট হয়েছে, আমার এই কথা ঠিক আছে কিনা। ওকে, এবার হচ্ছে প্ল্যান এন্ড স্ট্যান্ডার্ড। প্ল্যান কি? আচ্ছা, আর বেশি নাই, দেখেন প্ল্যান কি, স্টেট হোয়াট শুড বি ডান টু অ্যাচিভ দ্য অপারেশনাল অবজেক্টিভ। তার মানে আমার প্ল্যান হচ্ছে সেটা, যেটা অপারেশনাল অবজেক্টিভটাকে ফুলফিল করার জন্য বা অ্যাচিভ করার জন্য আমি যা কিছু করব, এটাই হচ্ছে আমার প্ল্যান। তাইলে আগে প্ল্যান করা হয়, পরে অবজেক্টিভের জন্য, পারফরমেন্সের জন্য স্টেপ নেওয়া হয়।
The desired level of performance of for what is done can be expressed as a standard. তার মানে এবার কি, আমি যদি কোনো কারণে যে প্ল্যানটা করব, হ্যাঁ প্ল্যানটা করব কি কোনো একটা কিছুকে পাওয়ার জন্য, তো যেটাকে পাওয়ার জন্য আমি প্ল্যান করব সেটাকে স্ট্যান্ডার্ড বলে। ঠিক আছে, ধরেন আপনি বলতেছেন যে, ধরেন আমি যদি আপনাদেরকে বলি আচ্ছা আপনারা কি চান, ধরেন পিএল এ আমরা কিন্তু সব সাবজেক্টের ক্লাস আমি নিচ্ছি না, নিচ্ছি 3 সাবজেক্টের ক্লাস, ধরেন সিএল আমি 5টার ক্লাস নিচ্ছি। এখন আপনারা কি চান, আমি আরো 2টা ক্লাস কমাইনি না আরো 2টা ক্লাস বাড়াইনি, যদি এটা আপনাদেরকে জিজ্ঞেস করি তাহলে আপনারা কি উত্তর দিবেন? মানে বাড়াইনি কমাইনি বলতে আমি বুঝেছি আমি কি 2টা সাবজেক্ট আরো অ্যাড করি, মানে যে 2 বিষয় আমি নেই না, নাকি আমি 2টা সাবজেক্ট একটু কমাইনি তাহলে আমার মাথায় প্রেসার কম পড়বো, কোনটা আপনারা চান? আমার দিক থেকে বলবো ওই দুটাও আপনি নেন যদি সমস্যা না হয়। আচ্ছা, এই যে আপনি এটা নেন আমাকে বলতেছেন, কেন বলতেছেন? আমি আপনার মানে ক্লাসটা করতেছি, বাকি মানে একজন যে নিচ্ছে যে দুইটা তারটা আমি নিইনি। আচ্ছা দেখেন নাই সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ধরেন আপনি এটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে নিছেন, কি হিসেবে নিছেন? স্ট্যান্ডার্ড হিসেবে নিছেন। এখন ধরেন কোনো কারণে এটা যদি ফল করে আপনি বলবেন যে ভাই ওনার মতো করেই করান, তাই না? আপনি ধরেন একটা জামা বানাইতে গেছেন, ওই জামা বানাইতে যাওয়ার সময় আপনার আগের একটা জামার আপনি নিয়ে গেছেন, বলছেন যে এই জামার মতো সাইজ করে এই জামাটা যেন হয়, তার মানে যেটাকে আপনি নিয়ে গেছেন ওইটাই কি ছিল? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। এবার বুঝতে পারছি স্ট্যান্ডার্ড কি? জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এবার হচ্ছে কি স্ট্যান্ডার্ড বিভিন্ন রকমের হইতে পারে, ফিজিক্যাল, কস্ট, কোয়ালিটি। ফিজিক্যাল কোনটা? এই যে জামার কথা কইছি না, এটাই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। কস্ট কি? এবার আপনি আমারে একটা খরচ করার দায়িত্ব দিয়েছেন, বলছেন যে ভাই তুমি যা মিষ্টি নিয়ে আসো, বা আপনারা কেউ একজন দায়িত্ব দিয়েছে যে আপনি কি মিষ্টি নিয়ে আসেন, ঠিক আছে? এখন মিষ্টি নিয়ে আসলে আপনারা বলা হয়েছে কি 500 টাকা কেজির উপরে যাতে না যায়, শেষ। তার মানে এটা হচ্ছে আপনার কস্ট স্ট্যান্ডার্ড, মানে আপনাদের বাধাই দিছে যে 500 টাকা পর্যন্ত আপনি খরচ করতে পারবেন 1 কেজি মিষ্টির জন্য, এর উপরে যাতে না যায়, ঠিক আছে? এবার কোয়ালিটি স্ট্যান্ডার্ড কাকে বলে? একটু আগে যেটা বলছি জামা, ওইটা ছিল জিনিসের স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। আর আমার যে উদাহরণটা আমি আপনাদেরকে দিছি এটা কি ছিল? কোয়ালিটি স্ট্যান্ডার্ড। ওটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড কোনটা ভাইয়া? কোয়ালিটি স্ট্যান্ডার্ড। এই যে আপনারা যে বললেন যে ভাই আপনি নেন কেন, কারণ হচ্ছে আপনি চাইতেছেন যে ক্লাসটা যেন এভাবে করে হয়। তো এই যে এটা কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা কস্ট স্ট্যান্ডার্ড ছিল? না, কোয়ালিটি না, স্ট্যান্ডার্ড। কোয়ালিটি স্ট্যান্ডার্ড। কোয়ালিটি স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? শেষ। এবার হচ্ছে সাস্টেনেবিলিটি এন্ড ক্লাইমেট চেঞ্জ। এখানে কি বলছে? সাস্টেনেবিলিটি মানে কি, যে সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আপনার প্রেজেন্টটাকে ঠিক রাখা, মিন্স মিটিং দ্য নিডস অফ প্রেজেন্ট উইথ meeting the needs of present without compromising the ability of future generation to meet their own need। অর্থাৎ আপনি ফিউচারে ধ্বংস না করে দিয়ে প্রেজেন্টে ঠিক মতো রাখছেন এবং প্রেজেন্টে আপনার প্রপার ইউটিলাইজেশন করছেন, এটাই সাস্টেনেবিলিটি। শেষ। তার মানে কি, ধরেন আমরা যদি নোবেল প্রফেশনাল একাডেমিতে আমরা কি চিন্তা করি যে এই ব্যাচে যারা পড়বে তারাও পাশ করুক, পরবারও পাশ করুক, পরবারও পাশ করুক, এভাবে করে আমরা বলি। আর আমরা আপনাদেরকে একটা সঠিক মেসেজ দেওয়ার চেষ্টা করি যে পাশ করতে হইলে এইভাবে এভাবে করে পড়তে হবে, প্রত্যেকটা শব্দের যেগুলা কিনা দরকারি এগুলার কনসেপ্ট ভেতর থেকে জানতে হবে, ঠিক আছে? কারণ আপনার বইয়ে এত কিছু লেখা নাই, তো এগুলা ভেতর থেকে জানতে হবে, যেখানে কি বলছে উদাহরণের মাধ্যমে নিজেকে বুঝে নিতে হবে, তাহলে মাথা থেকে বের হবে না, ঠিক আছে? এখন এটা বলা হচ্ছে না যে আমাদের এখানে আসলে আপনাকে একদম পাস 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 করে আমরা সার্টিফিকেট দিয়ে দিব, বিষয়টা এমন না। তো এই যে এটা না করে আমরা আপনাকে বলতেছি যে এইভাবে যান, তাহলে এটাকে বলা হচ্ছে সাস্টেনেবিলিটি। এখন আমি যদি বলতাম টাকা দিবেন পাস নিবেন, ধরেন এটা আমাদের ডায়লগ, যেটাকে মিশন স্টেটমেন্ট বলে অনেকে, হ্যাঁ? যদি আমি বলতাম যে টাকা দিবেন পাস নিবেন, এটা যদি হয় তাহলে এক্ষেত্রে কি হইতো? সাস্টেনেবিলিটি থাকতো না, কারণ আপনারা টাকা দিতেন, এখন সবাই পাস করতেন না, তো বলতেন কি যে এরা বলে যে টাকা দিবেন পাস নিবেন কিন্তু এটাকে ফলো করে না। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। জি ভাইয়া। ওকে, এরপরে কি? এবার সাস্টেনেবিলিটি তার মানে হচ্ছে যে আপনার ফিউচার, এখন আমি যদি এটা বলতেছি না সত্য কথা বলতেছি, তো আমার ফিউচারে কি ইম্প্যাক্ট পড়বে? এখানে পড়বে না, আমার ফিউচারও ঠিক থাকবে, আমার প্রেজেন্টও ঠিক থাকবে, এটাই হচ্ছে আমার সাস্টেনেবিলিটি। এবার সাস্টেনেবিলিটি ক্যান বি কনসিডার্ড আন্ডার 3 হেডিং: সোশ্যাল, এনভায়রনমেন্টাল, ইকোনমিক। তো যেটা এই 3টা হেডিং এর আন্ডার, এগুলা ঠিক থাকা মানে আপনি সাস্টেনেবল। তো সোশ্যালটাকে পরিমাপক হিসেবে ইউজ করে পিপল দ্বারা, এনভায়রনমেন্টকে প্ল্যানেট, আর ইকোনমিককে প্রফিট, ঠিক আছে? ভাই এনভায়রনমেন্টটা কিভাবে সাস্টেনেবিলিটির মধ্যে পড়ছে? আপনি যদি
ধরেন এটা আমার প্রতিষ্ঠানে এনভায়রনমেন্টটা সাস্টেনেবিলিটিতে না হইলেও অনেক প্রতিষ্ঠানে তো এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটিতে ইম্প্যাক্ট পড়ে না। ধরেন একটা প্রতিষ্ঠান যেটা কিনা ফার্মের মুরগি এটা করে, তো এখন কি হইলো, এটা কি হইলো, এবার ধরেন যে আপনার তার যদি এখানে বন্যা হয় তাহলে কি হবে, বন্যার মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, তাহলে তার কি সাস্টেনেবিলিটি থাকবে? থাকবে না। তো এটা এনভায়রনমেন্টটাকে প্ল্যানেটের দ্বারা প্রকাশ করা হয়, বা আর ইকোনমিকটাকে হচ্ছে প্রফিটের দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, মানে প্ল্যানেটের সাথে রিলেটেড, সোশ্যাল পিপলের সাথে এনভায়রনমেন্ট, প্ল্যানেটের সাথে ইকোনমিক, প্রফিটের সাথে। শেষ। এবার আসেন এখানে, দ্য রোল অফ অ্যান অ্যাকাউন্টেন্ট ইন রেসপেক্ট অফ ক্লাইমেট চেঞ্জেস অ্যান্ড সাস্টেনেবিলিটি ইজ নট টু বি campaigner or to analyze the cause of consequences of climate change, but to help companies in selecting and implementing solutions. অর্থাৎ তার কাজ, অ্যাকাউন্টেন্টের কাজ কিন্তু এখানে কম্প্যানিয়ন বা অ্যানালাইজ করা না। তার কাজ হচ্ছে কি, তার কাজ হচ্ছে এমন কিছু করা যাতে করে সে তার সলিউশনটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, মানে তার অলরেডি যে সলিউশনটা করা আছে ওইটাকে যেন সকলের মাঝে ছড়িয়ে দিতে পারে, যাতে করে দুর্যোগের সময় কোনো ধরনের প্রবলেম না হয়, মানে কোনো ধরনের সাস্টেনেবিলিটিতে যেখানে ইম্প্যাক্ট পড়বে ওই জায়গাগুলোতে যেন প্রবলেম না হয় ইন ফিউচারে। এবার আসেন সাস্টেনেবিলিটি কি, এটাও আমরা বলছি অলরেডি একটু আগে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে কি এটাও বলছি, ওই ডেভেলপমেন্ট যেটা কিনা সাস্টেনেবিলিটিকে আরো স্ট্রং করে, এটাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট। শেষ। এখানে এইভাবে করে বোঝানোর কিছু নাই। এখানে যেগুলো আছে সেগুলা খুব বক্কচক্কর মার্কা জিনিসপত্র। এখানে আসেন ট্রিপল বটম লাইন, আর কি আছে, আর খুব একটা কিছু নাই। হ্যাঁ, ট্রিপল বটম লাইন is a term that is commonly used to refer to the bottom line of the statement of profit or loss. ঠিক আছে, তো যেটা হচ্ছে কি আপনার, আমরা মূলত ধরেন একটা কোম্পানির ক্ষেত্রে আমি যদি বলি ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, এটা কিসের মাধ্যমে বোঝা যায়? পিএল এর মাধ্যমে। প্রফিটের মাধ্যমে। পিএল মানে তো পুরাটা বলবেন, এই তো মানে প্রফিট অথবা লস, অর্থাৎ একদম নিচে নিচে একদম নিচে গিয়ে বোঝা যায়, তাই না? তো এটা কি বটম লাইন না? হ্যাঁ, জি ক্লিয়ার। এখন এটাকে আবার তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পিপল, একটা হচ্ছে প্ল্যানেট, একটা হচ্ছে প্রফিট, যেটা আমরা ওই যে উপরে পড়ছিলাম। পিপলেরটা কিসের সাথে জড়িত? সোশ্যাল। কিসের সাথে? সোশ্যাল। সোশ্যাল সোশ্যাল সোশ্যাল। ওকে, এবার আপনার প্ল্যানেটেরটা এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট, ইকোনমিক আর প্রফিটেরটা ইকোনমিক। ইকোনমিক। তাহলে এই তিনটা বটম লাইনকে বলা হয়েছে ট্রিপল বটম লাইন। ক্লিয়ার? তাহলে মানে ট্রিপল বটম লাইন বলতে কি বোঝায়? পিপল, প্ল্যানেট, প্রফিট, এরপরে আরো কিছু লিখে দিল, তাহলে উত্তর হবে প্রথম তিনটা। বোঝা গেছে? বা হুইচ অফ দ্য ফলোইং আর নট কনসিডার্ড আন্ডার ট্রিপল বটম লাইন, তখন এই তিনটা দিল আর আরেকটা দিব বাইরের জিনিস। তো এক্ষেত্রে যেটা বাইরের জিনিস দিব ওইটাই হচ্ছে কি উত্তর। ক্লিয়ার? মানে হুইচ আর নট কনসিডার্ড বলছি। ঠিক আছে, ক্লিয়ার তো না? এবার হচ্ছে এখানে একজন ব্যক্তি আছেন যিনি ট্রিপল বটম লাইন মডেল ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট টু ডিফাইন এ কর্পোরেট রিপোর্টিং সিস্টেম দ্যাট উড মেজার মোর দ্যান জাস্ট দ্য প্রফিট অফ এ বিজনেস। অর্থাৎ ট্রিপল বটম লাইন দ্বারা শুধুই প্রফিটকে না বুঝিয়ে এই তিনোটা জিনিসকে বোঝাচ্ছে। ঠিক আছে, প্রফিট অ্যাকাউন্টকে, প্রফিটকে বোঝাচ্ছে, আর পাশাপাশি পিপলকে বোঝাচ্ছে, প্ল্যানেটকে বোঝাচ্ছে। এই কারণে এটা প্রথম করছেন কে? ইলকিংটনস। ঠিক আছে, উনি এই জিনিসটাকে প্রথমে ইন্ট্রোডিউস করছে। এরপরে কি, মেনি লার্জ মাল্টিন্যাশনাল কোম্পানিজ বিগান টু পে মোর অ্যাটেনশন টু দ্য ইথিক্যাল স্ট্যান্ডার্ড অফ দ্য সাপ্লায়ার। এবং এটার জন্য কি হচ্ছে, অনেক কোম্পানি আছে যারা কিনা সাপ্লায়ারেরও ইথিক্যাল স্ট্যান্ডার্ড দেখতেছে। কেন? কারণ সাপ্লায়ার যদি ইথিক্যালি ঠিক জিনিস না দেয়, আমি কিন্তু ওই সাপ্লায়ারের জিনিসের উপর ভিত্তি কইরা আমি কাস্টমারের কাছে জিনিস দিব। তো আমার যে জিনিসটা আমি বানাবো এটা অফকোর্স আমার সাপ্লায়ারের থেকে নিয়ে, তাই না? তো তার মানে আমার সাপ্লায়ারের যদি ইথিক্যাল স্ট্যান্ডার্ড ঠিক না থাকে তাহলে কি হবে, কাস্টমারকেও আমি ঠিক মতো দিতে পারবো না। সো ওইখানে একটা ল্যাকিংস থেকেই যাবে। তাই কোম্পানি সাপ্লায়ারেরও ইথিক্যাল স্ট্যান্ডার্ড দেখে। এবার হচ্ছে প্রফিট, পিপল, প্ল্যানেট ইজ এসেনশিয়ালি দ্য সেম অ্যাজ দ্য সোশ্যাল, এনভায়রনমেন্ট, ইকোনমিক অ্যাসপেক্ট অফ সাস্টেনেবিলিটি ডিসক্রাইব, যেটা আমরা উপরে বলছিলাম। শেষ। এবার আসেন এখানে ক্লাইমেট চেঞ্জ। এখানে কেন এটা লিখছি ইনফরমেশন, এটা কোনো কারণে লিখছি, দরকার নাই। আচ্ছা, এখানে আসে নিট জিরো। আজকে শেষ করে দেন। হ্যাঁ, শেষ করে দেন বলতে আর অল্প একটু আছে ভাই, এই যে এখানে 4টা শব্দ শুধু, আর তো কিছু না। ঠিক আছে, দেখেন
নিট জিরো মানে কি? দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস ইমিটেড ইনটু দ্য অ্যাটমসফিয়ার উড বি ব্যালেন্সড বাই স্কিমস টু রিমুভ দ্যাম। তার মানে আপনাকে নিট জিরো মানে হচ্ছে কি, কার্বন ইমিশনটাকে জিরোতে নিয়ে আসা, মানে কার্বন ইমিশনটাকে কমিয়ে ফেলা, ঠিক আছে? মানে যাতে করে পরিবেশে কার্বন ডাই অক্সাইড না হয়। ক্লিয়ার? ওকে, এটাই হচ্ছে ভাই নিট জিরো মানে। এটা কি পসিবল? মানে কমিয়ে আনা আর কি, এখন পুরোপুরি তো পসিবল না, মানে যতটুকু সম্ভব করে আনার জন্য জি বলা জি জি, হয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা, আছে? বুঝতে পারছি। এটাই জি আর কি। আমার টার্গেট হইতেও বড় আর কি, মানে বিষয়টা হচ্ছে এমন, ধর আমি যদি আপনাকে বলি যে ভাই স্বপ্ন দেখেন আপনি কি হইতে চান, এখন আপনি যদি বলেন যে ভাই আমি হচ্ছে ট্রিলিয়নিয়ার হইতে চাই, পৃথিবীতে ট্রিলিয়নিয়ার কয়জন আছে বলেন তো? এই দুই তিনজন না? হ্যাঁ, এই দুই তিনজন? কে বলতেছে এই কথা? নট শিওর বাট মোটামুটি নাকি। আচ্ছা, একজনও না, একজনও না, ট্রিলিয়নিয়ার কি আছে এখন? একজনও না। অতি দ্রুত হয়তো বা ইলন মাস্ক আসতে পারে এই লিস্টে, বুঝা গেছে? হ্যাঁ, এখন ধরেন, ও টেসলা। হ্যাঁ এখন ধরেন এই যে ধরেন আপনি যদি বলেন যে ভাই আমি ট্রিলিয়নিয়ার হইতে চাই, আপনার কি কোনো ক্ষতি আছে? হইতেই পারেন। ইলন না ভাই, মাস্ক মানুষ, না তার ভাই। বয়স কত বছর? তার বয়স যত বছর, আপনি যদি আরো তত বছর বাঁচান, আপনি কি ট্রিলিয়নিয়ার হইতে পারেন না? পারেন। এখন আপনার ওই ধরনের, মানে সেও মানুষ আপনিও মানুষ, এখন আপনি যদি চান হয়তো বা হইতেও পারেন, বলা তো যায় না, আমিও হইতে পারি, ঠিক আছে? তো এখন এক্ষেত্রে হচ্ছে যে আমাকে কি করতে হবে, মানে আমি তো যখন আমি টার্গেট করব বড়টাই করবো নাকি, জি তাই ভাইয়া। না? আর আমি যদি চিন্তা করি যে আমি পারবো, তাইলে তো আমি পারবো। আর আমি যদি মনে হয় যে না আমার দিয়ে হইব না, তাইলে কখনো হইব না। না। তো আমরা কি সবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবো? ইনশাআল্লাহ। মাত্র ইনশাল্লাহ একজন ভাইয়া। হইতে পারবো, ইনশাআল্লাহ, দুইজন, ইনশাল্লাহ তিনজন, ইনশাল্লাহ 60 জন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আর কেউ পারবো না নাকি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবো নাকি, এটা আমরা বলতে পারি না? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বললেই ধরেন আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পথ এক ধাপে গিয়ে গেছে, বোঝা গেছে? জি। ওকে, এবার আসেন এরপরে কি হলো তাও বলে না মানুষজন। দেখেন শেষ করা যায় না আজকে। এই যে শেষ আর একটু। আর এই এবার ক্লাসে দেখেন অ্যাকশন টু সাপোর্ট। তো ভাইয়া এটার হুম, এই ক্লাসের রেকর্ডিংটা দিয়েন, অনেক কনসেপ্ট আছে আচ্ছা মানে সেটা, হ্যাঁ। আচ্ছা সেটা দেয়া যাবে, বাট আগে আগে এটা দেখেন। পোরার অফ রিসাইক্লিং, এখন বলা হয়েছে যে রিসাইক্লিং এর জন্য তারের উপর কনফার্ম, মানে নজর দেওয়া হয়েছে। রিসাইক্লিং কাকে বলে? কোন একটা জিনিস, এটাকে আপনি যদি পুনরায় অন্য মানে বিভিন্ন রূপান্তরিত করে অন্যভাবে ক্রিয়েট করেন, সেটাকে রিসাইক্লিং বলে। ধরেন আপনি একটা বোতল আছিল, এটারে আপনি কাইটা ফুলের টপ বানাই ফেলছেন, এটাও রিসাইক্লিং। আবার ওই বোতলটাকে আপনি যদি গলায়া অন্য কিছু বানাই ফেলছেন, এটাও রিসাইক্লিং, ঠিক আছে? তো এটা মূলত চারটা জিনিসের উপর বেস করে। কি কি? রিডিউস, রিডিউস কি? রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট। রিডিউস কি? অ্যামাউন্ট অফ ওয়েস্ট, যাতে করে কোনো কারণে অপচয় না হয়, অপচয়টাকে কমানোর জন্য। রিইউজ, তো রিইউজ কি? ধরেন আগের যে জিনিস ছিল সেটাকে যেন আবার ইউজ করা যায়, এটা হচ্ছে রিইউজ। এরপর হচ্ছে রিসাইকেল। রিসাইকেল, রিইউজ মানে হচ্ছে ওই ফুলের টবরে কেটে আবার এটা করা, কি করা? বোতল আপনার জিনিস বারবার বোতলকে ব্যবহার কেটে। করাকে রিউজ বলা হয় না সরি ভাই? সরি, এই রিউজটা এটা না, রিউজ হচ্ছে, হ্যাঁ আপনি যেটা বলছেন রিউজ হচ্ছে, ধরেন আপনি একটা বোতল, এটা আপনি প্রথমে পানি কিনছিলেন, ওই বোতলের মধ্যে আবার পানি ঢুকাইছেন, আবার ওইটারে ব্যবহার করছেন, আবার পানি ঢুকাইছেন, আবার ব্যবহার করছেন, ওইটা হচ্ছে রিউজ। আর রিসাইকেল হচ্ছে যে আলাদা করে একটা বানাইছেন, ওইটা হচ্ছে রিসাইকেল, মানে ঠিক আছে? ওইটা নষ্ট হয়ে গেলে ওটা আবার প্রসেসিং করে আবার যেটা ব্যবহার করা যাবে। ব্যবহার করা, ওইটা হচ্ছে রিসাইকেল। ক্লিয়ার? জি ভাই। ওকে। আর রিপ্লেস মানে কি? পুরোপুরি এই জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছেন, নতুন একটা আনছেন, এটা হচ্ছে রিপ্লেস। ক্লিয়ার? জি ভাইয়া। তো তাহলে এই চারটা জিনিসকে রিসাইক্লিং এর ক্ষেত্রে চিন্তা করা হয়, তাই এখানে বলা হয়েছে 4R অফ রিসাইক্লিং, ঠিক আছে? শেষ, আর এখানে কিছু নেই। তো আমরা আজকের মতো আমাদের এই ক্লাসে সমাপ্তি ঘোষণা করতেছি। আমরা দেখতে যাচ্ছি যারা যারা পুরস্কার পাইছেন। এখানে একজন ভাইয়া ছিলেন, উনি কোথায় আছেন? আরিয়ান মনে হয় ছিল। জি ভাইয়া। আরিয়ান ভাই আছেন? আচ্ছা আছেন, ওকে। তো আরিয়ান ভাই আছে, আরিয়ান ভাই প্রথম পুরস্কার বিজেতা, আর ইকরা যিনি, উনি হচ্ছে দ্বিতীয়। আমি আর আজকে যেহেতু টাইম হয়ে গেছে, নতুন করে কুইজ দিতে যাচ্ছি না। তো আমাদের এই নিয়ে আমাদের এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। আগে রেকর্ডটা অফ করি, দেন হচ্ছে